আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমাদের সাথে 52 দিনগুলোর ওয়ান শট সিকিউ নিয়ে কথা বলতে চাই আমাদের এইচএসসি বাংলা প্রথম পত্রের। তো চলো শুরু করি আমরা। এখানে একটা প্রশ্ন আমরা নিচ্ছি হচ্ছে রাজশাহী বোর্ড 2019 থেকে। আমরা বোর্ড প্রশ্ন নিব, কলেজের প্রশ্ন নিব এখানে প্রচুর পরিমাণে। তো চলো দেখি উদ্দীপকে কি বলা আছে। আর তোমাদের আমি আগের যে ওয়ান শট সিকিউ ক্লাসগুলো ছিল সেখানে বারবার বলছি যে এখানে দুইটা আইটেম হতে পারে। তোমার হয় তুমি আগে প্রশ্ন পড়বা, তারপরে তুমি হচ্ছে উদ্দীপক পড়বা। এটা হতে পারে তোমার আইটেম 1। আর একটা হতে পারে তুমি আগে পড়বা হচ্ছে উদ্দীপক, তারপরে পড়বা হচ্ছে প্রশ্ন। এটা হতে পারে 2। ভালো কোনটা? আমি সবসময় এটাকে ভালো বলছি। এটাকে ভালো বলছি এই কারণে, কারণ তুমি যদি আগে প্রশ্নগুলো পড়ো এবং দুইটা লাইনের দুইটা প্রশ্নকে মাথায় রেখে তুমি যদি উদ্দীপকটাকে বোঝার চেষ্টা করো, তাহলে তুমি প্রশ্নে কি দেখছিলা, কি এখানে তোমার কাছে চাওয়া হয়েছিল, এটা কি তুমি আবার ওখানে যায় দেখবা, সহজে এখান থেকে অ্যান্সার পিক করার তুমি একটা অ্যাটেম্প সহজে করতে পারবা আর কি। এই জন্য তো আগে প্রশ্ন পড়ে তারপর উদ্দীপক পড়াটা আমি মনে করি বেটার। উদ্দীপক পড়েও প্রশ্নে আসতে পারো। তো এখানে উদ্দীপক একটা ঐতিহাসিক উদ্দীপক। আবার নিচে প্রশ্নগুলো দেখো। উদ্দীপকের ব্রিটিশ শাসকের নির্যাতন এবং 52 দিনগুলো রচনায় পাকিস্তানি শাসকদের নির্যাতনের তুলনা করো। আর ঘতে বলা হয়েছে মহাত্মা গান্ধী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উভয়ই দেশ ও দেশের মানুষের মুক্তিকে সর্বাগ্রে প্রাধান্য দিয়েছেন। উদ্দীপক 52 দিনগুলো রচনার আলোকে উক্তিটি মূল্যায়ন করো। আচ্ছা, এখন উদ্দীপকে দেখো লেখা হয়েছে 1919 সালের 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগের বদ্ধ উদ্যানে জেনারেল ডায়ারের নির্দেশে নিরস্ত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছিল ব্রিটিশ পুলিশ। ব্রিটিশ শাসক শ্রেণী ও তার দেশি বিদেশি দোসরদের এই জাতীয় অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে উঠেছিল পরাধীন ভারতবর্ষের সাধারণ জনগণ। নির্যাতিত জনগণের মুক্তির অগ্রদূত হয়ে দেখা দিয়েছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। মহাত্মা গান্ধী নামে সমধিক পরিচিত এই রাজনীতিবিদ বর্ণ বৈষম্য দূরীকরণ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে ভারতবাসীর কাছে অবিসংবাদিত নেতা হিসেবে প্রমাণ করেন এবং বিভিন্ন অত্যাচার নির্যাতনের শিকার হয়ে ব্রিটিশ বিরোধী ভারত ছাড়ো আন্দোলনে নেতৃত্ব দেন। অহিংস আন্দোলনের পুরোধা হলেও দেশ ও জনগণের মুক্তির প্রশ্নে কখনোই আপোষ করেননি মহাত্মা গান্ধী। ইতিহাসের অনেক কিছুকে এক জায়গায় তুলে নিয়ে আসছে। তোমরা এটা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্ভবত জানো অনেকে। রবীন্দ্রনাথ ঠাকুর এই হত্যাকাণ্ডের প্রতিবাদেই কিন্তু ওই বছরেই তার নাইট উপাধি ত্যাগ করছিলেন। নাইট মানে হচ্ছে ব্রিটিশ সরকার এই উপাধিটা দিয়ে থাকে, এটার বানানটা হচ্ছে KNI নাইট। এই নাইট মানে হচ্ছে অভিজাত একটা উপাধি, ব্রিটিশ সরকারের পক্ষ থেকে দেয়া হয় বা ব্রিটিশ রাজ পরিবারের পক্ষ থেকে বেসিক্যালি। এবং এই উপাধি যারা পাবেন তাদের নামের আগে স্যার যুক্ত হবে। স্যার ফজলি হাসান আবেদ বাংলাদেশের একজন মানুষ, ব্র্যাকের প্রতিষ্ঠাতা, উনি নাইট। উনিও নাইট উপাধি পাইছিলেন, কিন্তু উনি এটা বর্জন করেছিলেন। আচ্ছা, এখন চোখ বড় বড় করে দিকে তাকাও। দেখো প্রশ্ন করছে উদ্দীপকের ব্রিটিশ শাসকের নির্যাতন এবং 52 দিনগুলো রচনায় পাকিস্তানি শাসকদের নির্যাতনের তুলনা করো। একটু সহজ প্রশ্ন হয়ে গেল মনে হয়। সহজ হয়ে গেল এই কারণে, কারণ দুটোই অত্যাচারী শাসক, দুই জায়গাতে অত্যাচারের চিত্র আছে। এখানে উদ্দীপকের ব্রিটিশ শাসকের নির্যাতন অর্থাৎ জালিয়ানওয়ালাবাগের বদ্ধ উদ্যানে জেনারেল ডায়ারের নির্দেশে নিরস্ত্র জনতার উপর গুলি। এখানে কিছু আন্দোলনরত মানুষ, তোমরা যারা রাং দে বাসন্তী ছবিটা দেখছো, আমি জানি না কারা দেখছো, তোমরা তো আবার এই টাইপের ছবি কম দেখো। তো রাং দে বাসন্তীর মধ্যে দেখবা এটা হচ্ছে আগের জন্ম পরের জন্ম নিয়ে আর কি ছবিটা। আমাদের মুসলমানদের ধর্ম বিশ্বাসের সাথে সাংঘর্ষিক এই সেন্সটা, সেটা সত্য। তো আমি সিনেমাটার কথা বলছি আর কি। তো ওখানে এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট আছে, সেটা দেখতে পারো। ওখানে কিছু বিদ্রোহী মানুষ একটা বড় মাঠের মধ্যে বদ্ধবাগ উদ্যানের কথা বলছে, ওখানে আন্দোলনরত ছিল। সেখানে জেনারেল ডায়ার যায় বলছে ব্রিটিশ পুলিশদেরকে ফায়ার করে মেরে ফেলো। অনেক মানুষকে মেরে ফেলা হয় এক জায়গায়। এখন একটা মাঠের মধ্যে অনেক মানুষ এক জায়গায় জড়ো হওয়া অবস্থায় আছে, ওইখানে যদি ব্রাশ ফায়ার করা হয় নির্বিচারে অনেক মানুষ মারা যাবে না? এবং এই হত্যাকাণ্ডের প্রতিবাদেই রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করে ফেলছিলেন। এই উপাধি রবীন্দ্রনাথ পাইছিলেন হচ্ছে নোবেল পুরস্কার পাওয়ার পরে। যাই হোক, তো এই জন্য বললাম সহজ হয়ে গেল। এখানে উদ্দীপকের ব্রিটিশ শাসকের নির্যাতন অর্থাৎ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কথা, আর 52 দিনগুলো রচনায় পাকিস্তানি শাসকদের নির্যাতন অর্থাৎ এখানে পাকিস্তানি শাসকদের নির্যাতন বলতে ভাষা আন্দোলনের মিছিলে গুলি করার যে ঘটনা, এই দুটোকে পাশাপাশি লিখতে হবে, আর কিছু না। বুঝছো কি বুঝো না এই কথাটা?
অর্থাৎ এখানে 1900 এই যে এটা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যেটা 19 সাল ভার্সেস 1952 সাল, এই হলো ব্যাপার। তো বঙ্গবন্ধু তো জেলের মধ্যে অনশনরত অবস্থায়, তো 19 সালে কি ঘটছিল আর 52 সালে কি ঘটছিল এই নির্যাতনের একটা তুলনামূলক চিত্র। তোমরা অনেকে প্রশ্ন করবা যে ভাইয়া এগুলো স্ট্রাকচারাল ওয়েতে দেওয়া যায় কি যায় না। হ্যাঁ, স্ট্রাকচারাল ওয়েতে দেওয়া যায়। নেগেটিভ কোশ্চেনও যদি তুমি এরকম স্ট্রাকচারাল পয়েন্ট ডিমান্ড করে তাহলে দিতে পারবা, তবে সবসময় এগুলো করতে যায় না। সৃজনশীলে নেগেটিভ ভাবে লেখাটাই হচ্ছে উচিত। যদি এমন হয় যে এরকম স্ট্রাকচারাল ওয়েতে পাশাপাশি ছকে বা বুলেট পয়েন্টে দেওয়া যাচ্ছে, দিও। অনেক সময় বাঁচানোর ক্ষেত্রে এটা তোমাকে হেল্প করতে পারে আর কি। হ্যাঁ, আমরা জাস্ট এখানে কি করব, এটা তুলনামূলক ছবি দেখাবো, এটুকুই, আর কিছু না। এরপরে হচ্ছে মহাত্মা গান্ধী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উভয়ই দেশ ও দেশের মানুষের মুক্তিকে সর্বাগ্রে প্রাধান্য দিয়েছেন। উদ্দীপক ও বায়ান দিনগুলো রচনার আলোকে উক্তিটি মূল্যায়ন করো। এখানে তো তোমার হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, তারপরে মোহনদাস করমচাঁদ গান্ধী এবং গান্ধীর অবিসংবাদিত নেতা হয়ে ওঠা, তার ভারত ছাড় আন্দোলন এবং তার অহিংস আন্দোলনের কথাগুলো আসছে। ওনার নাম মূলত মোহনদাস করমচাঁদ গান্ধী। ভারতের মানুষ তাকে এত বেশি ভালোবাসতো, রবীন্দ্রনাথ নিজে ওনাকে নাম দিয়েছিলেন মহাত্মা, মহান আত্মা, যার তাকে মহাত্মা বলা হয়। আর উনি রবীন্দ্রনাথকে বলতেন গুরুদেব। যা হোক, এই মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি মহাত্মা গান্ধী নামে সমধিক পরিচিত আর কি। যাই হোক, এখন বলছে যে মহাত্মা গান্ধী এবং শেখ মুজিবুর রহমান উভয়ে দেশ ও দেশের মানুষের মুক্তিকে সর্বাগ্রে প্রাধান্য দিয়েছেন। হ্যাঁ, তার দলিল কি? তার দলিল হচ্ছে এই, বঙ্গবন্ধু কতদিন জেল খাটছেন বলো ভাই, এটা তোমাদের এমসিকিউতে বলছি। বঙ্গবন্ধু জেল খাটছেন হচ্ছে 4682 দিন। তো 4682 দিনের মধ্যে 7 দিন উনি জেল খাটছিলেন ব্রিটিশ পিরিয়ডে, তার বাকি 4675 দিন তিনি জেল খাটছেন হচ্ছে পাকিস্তানি পিরিয়ড। এখন পাকিস্তান পিরিয়ড সময়টা কতটুকু? সময়টা হচ্ছে 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত, কম বেশি 24 বছর। তো 24 বছরের মধ্যে যদি 4675 দিন তুমি জেল খেটে থাকেন, তাহলে তুমি হিসাব করো, তুমি যদি অঙ্কে বের করো তাহলে দেখবা এটা 12 বছর 8 মাস, অর্থাৎ প্রায় 13 বছর। একটা রাষ্ট্রের একটু চিন্তা করো, 24 বছরের জার্নির মধ্যে একজন নেতাকে 13 বছর জেলে আটকায় রাখা হয়েছে। অপরাধ কি? অপরাধ হলো সে জনগণের পক্ষে কথা বলছে, এটাই অপরাধ। কোনো ব্যক্তিগত মামলা, এমন কোনো কিছু ছিল কি? জমি জমা নিয়ে কোনো বিরোধ না, রাষ্ট্রীয় মামলায়, রাষ্ট্রীয় ষড়যন্ত্রে শেখ মুজিবুর রহমান বারবার জেলে গেছেন। কিন্তু উনি কি আপোষ করেছেন? আচ্ছা, বঙ্গবন্ধু যদি আপোষ করতেন, ওনার কি সুযোগ সুবিধার অভাব হইতো নাকি? উনি 56 সালের কোয়ালিশন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে চলে আসছে, বলছে না, তোমাদের সাথে আমি নাই। আর বঙ্গবন্ধু যদি তাদের সাথে কি করতেন, খুব ভালো মতো বুঝবা, যদি তিনি আপোষ করতেন তাহলে ওনার কি অসুবিধা হইতো? না তো। মনে রেখো যে জালিমদের সাথে তুমি যদি হাত মিলায় ফেলো, তাদের প্রতিবাদ যদি না করো, তাহলে তোমার জীবন কিন্তু আরামে এসে থাকবে, তুমি ভালোই থাকবা, কোনো অসুবিধা নেই। কথা বুঝছো? সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? তোমাকে তোমার স্বার্থ দেখতে হবে, আর জনস্বার্থ যেটা সেটাকে বিসর্জন দিতে হবে। তো এরকম যদি হইতো, বঙ্গবন্ধু যদি আপোষ করে ফেলতেন তাদের সাথে যে অসুবিধা নাই, তাইলে আমাকে কি দিবা দাও, আমি চুপ করে যাচ্ছি, তাহলে উনি ভালো থাকতেন। কিন্তু উনি সেটা করেন নাই বলে উনি আলটিমেটলি জেল খাটছেন হচ্ছে 24 বছরের মধ্যে 13 বছর। আর মহাত্মা গান্ধী ব্রিটিশ বিরোধী ভারত ছাড় আন্দোলন, এবং এটা ভারত ছাড়ো না, মূলত এটা ভারত ছাড়, তার হবে এরকম, ভারত ছাড় আন্দোলনের নেতৃত্ব দেন, অহিংস আন্দোলনের তিনি প্রধান মানুষ। এবং তার যে অনশন, গান্ধীবাদ বা গান্ধীর যে অহিংসতা, গান্ধীর অনশনও কিন্তু ভয়ঙ্কর অনশন ছিল। উনি প্রচুর পরিমাণে এই অহিংস আন্দোলনের মধ্যে এটাকে ব্যবহার করছেন। এবং ওনার উপরে এক পর্যায়ে উইনস্টন চার্চিল বিরক্ত হয়ে বলছিলেন যে এই মানুষটা অর্ধনগ্ন পাগল, আর তার কাছে কিনা আমরা হেরে যাব, ব্রিটিশ ভারত তাদের কাছে কিনা দিয়ে আসতে হবে, ইত্যাদি ইত্যাদি। মানে তার সাথে কুলায় উঠতে না পারে তাকে অর্ধনগ্ন পাগল বলে দিয়েছিল। উইনস্টন চার্চিলের মতো এত বড় লিডার, যিনি একটা সময়কে নোবেল পাইছেন, যদিও নোবেল পাওয়ার মতো বিশাল কাজ তিনি করছেন এমন না, সাহিত্যে নোবেল পাইছেন, একটা বই লিখছিলেন, দ্য হিস্ট্রি অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এই বই লিখে তিনি সাহিত্যে নোবেল পেয়ে গেছেন, এটা এক ধরনের আধিক্যতা বলতে পারো। যাই হোক, তারপরও এটাও স্বীকার করা যাবে না উনি অনেক বড় লিডার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের নেতৃত্ব দিয়েছেন, এবং বিশ্বের শ্রেষ্ঠ 100টা ভাষণ ইউনেস্কোর যে রেজিস্টারে রাখা হয়েছে, যেখানে বঙ্গবন্ধুর 7 মাসের ভাষণ আছে,
ওইখানে তারও একটা ভাষণ আছে, উই শ্যাল ফাইট অন দ্য বিচ। অর্থাৎ তিনি ব্রিটিশদেরকে উদ্বুদ্ধ করার জন্য একটা বিখ্যাত মোটিভেশনাল স্পিচ দিয়েছিলেন। ওখানে তিনি এই কথাগুলো বলছিলেন যে আমরা ব্রিটিশরা কখনোই হারিনি আর আমরা হারবো না। আমরা প্রয়োজনে সাগরে, প্রয়োজনে আকাশে, প্রয়োজনে মাটিতে, ভূমিতে, সব জায়গায় যুদ্ধ করবো, ইত্যাদি ইত্যাদি। তো উনি পর্যন্ত গান্ধীকে শেষ পর্যন্ত কি করেননি, সহ্য করতে পারেন নাই, আগে ক্ষোভে এই কথাগুলো বলছিলেন। তো এখানে প্রশ্ন করছে যে উভয়ই দেশের মানুষের মুক্তিকে সর্বাগ্রে প্রাধান্য দিয়েছেন। ইয়েস, গান্ধীও নানা নিপীড়নের শিকার হয়েছেন, আর শেখ মুজিবুর রহমানের নিপীড়নের শিকারের কথা তো তোমাদের বললামই। তো এগুলো প্যারালাল যদি আলোচনা করো তাহলে উক্তির মূল্যায়ন হয়ে যাবে। কিভাবে দুইজনে কি করেছেন, দেশের মানুষের মুক্তিকে প্রাধান্য দিয়েছেন। ওকে, তারপরে আসো পরের প্রশ্ন। মুক্তির বন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে। উদ্দীপকটি 52 দিনগুলো রচনার সঙ্গে কিভাবে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকের ভাবচেতনায় 52 দিনগুলো রচনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের ছবি প্রমূর্ত হয়ে উঠেছে। প্রমূর্ত মানে প্রকৃষ্ট রূপে মূর্ত বা বিশেষভাবে স্পেশালি বাস্তব হয়ে ওঠা। তোমরা এই গান শুনছো কি? আমি তো প্রায় সময় তোমাদেরকে আমার ভিডিও পজ দিয়ে গিয়ে গান শুনতে বলি, যে ওই গানটা শুনে আসো, ওই ডকুমেন্টারিটা দেখে আসো, ওই কবিতাটা পড়ে আসো, ওইখানে একটা ফিচার আছে, একটু ঘেটে আসো, এমনটা বলি। কিন্তু তো ধরো এখন যদি বলি যে আমার ভিডিও পজ দাও, এখান থেকে বের হও, বের হয়ে এটা লিখে সার্চ করো, মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, দিয়ে তুমি এটা শোনো। যদি বলি শুনবা? সম্ভব হলে শুনে আসো, সম্ভব হলে না শুনে আসো, শুনে এসে তারপরে আবার এটাকে সলভ করার চেষ্টা করো, এবার কত সহজ লাগে। কারণ এই গানটা তোমার মধ্যে একটা দারুণ, একটা মানে অসাধারণ লেভেলের ফিলিংস ক্রিয়েট করবে। আচ্ছা দেখো, মুক্তির মন্দির সোপানতলে, সোপান মানে হচ্ছে সিঁড়ি, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আমাদের শহীদ যারা হয়েছেন, রক্ত দিয়েছেন দেশের জন্য, তাদের কথা বলা হয়েছে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে। প্রশ্ন করছে, তরুণ মানে তো তরুণ, অরুণ শব্দের অর্থ সূর্য, অস্তাচল মানে যারা ডুবে গেছে, অর্থাৎ যত প্রাণ, যত তাজা প্রাণ দিয়ে গেছে দেশের জন্য, তারা কি আর ফিরবে। উদ্দীপকটি 52 দিন রচনার সঙ্গে কিভাবে সাদৃশ্যপূর্ণ ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনে তরুণদের আত্মত্যাগের দিক থেকে সাদৃশ্যপূর্ণ। এরপরে তুমি উদ্দীপকের মেসেজ আর 52 দিনগুলোর ভাষা আন্দোলনের তরুণদের যে আত্মত্যাগ, সেই মেসেজ পাশাপাশি লিখলে অ্যান্সার হয়ে যাবে। এরপরে দেখো, উদ্দীপকের ভাবচেতনায় 52 দিনগুলো রচনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের ছবি প্রমূর্ত হয়ে উঠেছে। ইয়েস, উদ্দীপকের ভাবচেতনায়, অর্থাৎ এখানে যে থটটা বিশ্লেষণ করা হয়েছে, এখানে যে চিন্তার প্রকাশটা আসছে, ওই জায়গায় 52 দিনগুলো রচনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের ছবি, অর্থাৎ বঙ্গবন্ধুর নিজের যে আত্মত্যাগ, সেটাই প্রমূর্ত হয়ে উঠেছে। ওনার নিজের আত্মত্যাগ কি তাইলে, এটা প্রমূর্ত হয়ে উঠেছে। উনি ওনার জীবন থেকে যা যা হারিয়েছেন, আলটিমেটলি ওনার যত ত্যাগ আছে, ওনার যত কষ্ট আছে, সবকিছুর জন্য এটার মধ্যে বাস্তব হয়ে উঠছে। তুমি এই কথার সাথে এগ্রি করবা এবং বঙ্গবন্ধুর জীবনের আত্মত্যাগের কথাগুলোকে লিখবা, অ্যান্সার হয়ে যাবে। এই উত্তরটার সাথে হ্যাঁ বলতে পারাই হচ্ছে উত্তরের জ্ঞান। মনে রাখবা, তুমি যদি বলো যে সাদৃশ্য আছে, এটা জ্ঞান, সাদৃশ্য নাই, এটাও জ্ঞান। আমি এই বক্তব্যের সাথে একমত, এটা জ্ঞান। আমি এই বক্তব্যের সাথে একমত নই, এটাই হচ্ছে এই প্রশ্নের জ্ঞান। বুঝতে পারছো? উক্তির যথার্থ জ্ঞান, উক্তির যথার্থ নই, এটাও জ্ঞান। ক্লিয়ার? এরপরে কৃষ্ণাঙ্গ নেতা নেলসন ম্যান্ডেলা জীবনের অধিকাংশ সময় কারাবন্দী ছিলেন। জেলখানায় বসেই তিনি বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন অনুসরণ করেছেন। বন্দী অবস্থাতেও তিনি বিভিন্ন গ্রন্থ প্রকাশের মাধ্যমে অধিকার আদায়ের জোর সংগ্রাম চালিয়ে গেছেন। উদ্দীপকে 52 দিনগুলোর প্রবন্ধের প্রতিফলিত দিকগুলো আলোচনা করো। নেলসন ম্যান্ডেলার আন্দোলন ছিল বর্ণবাদের বিরুদ্ধে, আর 52 দিনগুলোর রচনায় শেখ মুজিবুর রহমান আন্দোলন ছিল জাতিসত্তার পক্ষে। উক্তির যথার্থতা মূল্যায়ন করা। তার আগে তোমাদেরকে একটু জানতে হবে নেলসন ম্যান্ডেলা আসলে কে। সাউথ আফ্রিকার একজন বিখ্যাত মানুষ নেলসন ম্যান্ডেলা। উনি বাংলাদেশে আসছিলেন এবং তিনি মারা গেছেন অল্প কদিন আগে, আমি যদি ভুল করে না থাকি 2000
সালের দিকে মারা গেছেন নেলসন ম্যান্ডেলা। এবং এই ম্যান্ডেলা তার জীবনের 27 বছর কাটাইছেন হচ্ছে জেলে। 27 বছর। একটা মানুষ বাঁচে কয় বছর? তার মধ্যে আবার 27 বছরের ম্যাক্সিমাম সময় তিনি কাটাইছেন রোবেন দ্বীপে। সাগরের মধ্যে একটা দ্বীপ আছে, নাম হচ্ছে রোবেন। এই রোবেন দ্বীপে উনি কাটাইছেন ওনার এই সময়টা। এখন এই রোবেন দ্বীপে তিনি যখন ছিলেন, তার মধ্যে একটা সময় রোবেন দ্বীপে একটা সেলে তাকে বন্দি করা হয়েছিল। রোবেন দ্বীপের একটা পর্যায় ছিল এমন, ওই সেলটা, এটা আমি যেদিন পড়ছি আমার গায়ে কাটা দিয়ে উঠছে। ওখানে পুরোপুরি সোজা হয়ে দাঁড়ানো যায় না। দাঁড়ানো যায় না মানে ধরো অনেক সময় টিচাররা আমাদেরকে নীল ডাউন করতো না স্কুল লাইফে, যারা ক্যাডেট ওরা খুব ভালো জানবা। এখন নীল ডাউন করে থাকলে যতটুকু উচ্চতার থাকা যায় আর কি, ওরকম লেভেলে পুরোপুরি হাইটে দাঁড়ানো যায় না ওরকম রুমটা। আর তার যে দৈর্ঘ্য আর প্রস্থ, সোজা কথা, শুইলে পা আর মাথার বাইরে 1 ফিটের মতো জায়গা থাকে। আর ধরো শুইলাম আমি, ডানে বামে থাকে ধরো আর 1 ফিট বা 1.5 ফিটের মতো জায়গা। বুঝছো? এইটুকু হচ্ছে তার সেল। এরকম ছোট্ট একটা জায়গা তাকে রাখা হয়েছিল। এবং সবচেয়ে ভয়ঙ্কর জিনিস যেটা, আমি না হয় শুইলাম, শুইতে পারলাম, পা এবং মাথা মিলে আর 1-1.5 ফিট বাকি আছে, আর দুপাশে না হয় ধরো 2 ফিট বাকি আছে, ধরলাম 2 ফিটই, এক পাশে 1 ফিট, এই পাশে 1 ফিট, ওকে। ভয়ঙ্কর ব্যাপার হলো তাকে ওয়াশরুম ব্যবহার করতে দেয়া হতো না, ঠিক আছে? ওখানে একটা বালতি দেয়া হতো তাকে প্রস্রাব এবং পায়খানা করার জন্য। তো বালতিতে প্রস্রাব এবং পায়খানা করলে এটা পরবর্তীতে আরেকজন আইসা ওখানে যারা ডিউটি করে তারা ওটা নিয়ে ওটা চেঞ্জ করে বা ক্লিন করে যাই করুক, ওই বালতিটা আবার দিয়ে যেত। কোন লেভেলের মানসিক নির্যাতন এটা, একটু কি চিন্তা করতে পারো? মানে জেল মানে যে একটা মানুষ কাউকে মেরে ফেললে আমরা বলছি যে তার হয় ফাঁসি হবে না যাবজ্জীবন হয়, তো যাবজ্জীবন 14-16 বছরের জেল হয়। তো জেলে তো তুমি যদি কল্পনা করো কি জেলে বন্দি করে রাখছে, মানে তো খাবার দাবার দেয় তো ভাই, অনেক কিছু আছে, তাই না? আর এটা ম্যান্ডেলার সাথে যেটা যেটা ঘটছে, ম্যান্ডেলাকে তো বর্ণবাদের বিরুদ্ধে নিয়ে কথা বলতেন বলে ওনাকে আটকাইছিল। সাউথ আফ্রিকার 90%-এর বেশি মানুষ কালো, 10% বা কম বেশি মানুষ হচ্ছে শ্বেতাঙ্গ, তারা শাসন ক্ষমতাকে নিয়ন্ত্রণ করত। এবং সাউথ আফ্রিকাতে একটা কুকুরও ভালো সম্মান পাইতো একটা কালো মানুষের থেকে। এই সাদারা এত খারাপ ছিল। তাদের পক্ষে কথা বলেছিলেন কালোদের অধিকারের প্রশ্নে নেলসন ম্যান্ডেলা, যে আমরাও তো মানুষ। বুঝতে পারছো? তার জন্য তার এই অবস্থা হয়েছিল। তো উনি 27টা বছর জেলে কাটাইছেন এবং রোবেন দ্বীপে প্রায় 20-23 বছরের মতো কাটাইছেন, 23 বছর প্লাস মাইনাস। এবং রোবেন দ্বীপে কাটানোর সময়ের, রোবেন দ্বীপে তিনি যতদিন ছিলেন তার একটা পর্যায়ে তিনি একটা সেলে ছিলেন। এই সেলটার অবস্থা হচ্ছে এই, যেখানে তাকে ওয়াশরুম ইউজ করতে দেওয়া হইতো না, বালতি দেওয়া হইতো। কি ডেঞ্জারাস! এবং উনি যখন মুক্তি পাইলেন নেলসন ম্যান্ডেলা, সারা পৃথিবীর মানুষ তাকে তখনকার সময়ে সেরা নেতা হিসাবে গ্রহণ করে নিল, অভিবাদন করলো, কংগ্রাচুলেট করলো। কথা বুঝতে পারছি? তো উনি বর্ণবাদ বিরোধী পৃথিবীর একজন বিখ্যাত নেতা, এজন্যই তার আলোচনাটা এভাবে আসতেছে। তো ম্যান্ডেলা যখন মুক্তি পাইলেন, প্রেসিডেন্ট ডি ক্লার্ক তাকে যখন মুক্তি দিলেন, ক্লার্ক নিজে কিন্তু একজন শ্বেতাঙ্গ ছিলেন। তো উনি যখন মুক্তি দিলেন, পরবর্তীতে দুজনকেই শান্তিতে নোবেল দেয়া হয় 90-এর দশকের 93-94 সালের কথা। এবং ম্যান্ডেলা প্রেসিডেন্ট হন, কিছু সময় তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন এবং এরপর তিনি ইস্তফা দেন। তিনি বলেন যে আমার স্বপ্ন পূরণ হয়েছে, কালোদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, আমার তো প্রেসিডেন্টশিপ দরকার ছিল না, আমি তো এটার জন্য ফাইট করিনি, সো আমি রাষ্ট্র কেন চালাবো? আমার প্রশ্ন ছিল অধিকারের, অধিকার অর্জিত হয়েছে, সো যিনি রাষ্ট্র চালাবেন তিনি চালাবেন, কোনো সমস্যা নেই। নিজে থেকে তিনি ক্ষমতা থেকে সরে গেছিলেন। তো ম্যান্ডেলাকে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ লিডারদের একজন মনে করা হয়, বুঝতে পারছো? এবং কারো কারো মধ্যে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ লিডার উনি। আচ্ছা, তো আসো, মানে সাউথ আফ্রিকার আর ওনার একটা নাম আছে, অনেক নামে তাকে ডাকা হয়। ওখানকার লোকাল মানুষ তাকে মাদিবা বলে ডাকে। মাদিবা শব্দের অর্থ হচ্ছে পিতা বা বাবা। আচ্ছা দেখো, কৃষ্ণাঙ্গনে তার নেলসন ম্যান্ডেলা জীবনের অধিকাংশ সময় কারাবন্দী ছিলেন। জেলখানায় বসেই তিনি বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন অনশন করেছেন। বন্দী অবস্থাতেও তিনি বিভিন্ন গ্রন্থ প্রকাশের মাধ্যমে অধিকার আদায়ের জোর সংগ্রাম চালিয়ে গেছেন। অধিপক্ষে 52 দিনগুলো প্রবন্ধের প্রতিফলিত দিকগুলো বর্ণনা করো। 52 দিনগুলো প্রবন্ধের প্রতিফলিত দিক। কারাবন্দী থাকা,
জেলখানায় বসে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন ও অনশন। তাহলে 52 দিনগুলোতে জেলখানায় বসেই তিনি আন্দোলন করেছেন এবং অনশন করেছেন। প্রেক্ষাপট ভিন্ন। উনি করেছেন, ম্যান্ডেলা করেছেন বর্ণ বৈষম্যের বিরুদ্ধে, আর উনি করেছেন দেশের মানুষের প্রশ্নে। বন্দী অবস্থাতে বিভিন্ন গ্রন্থ প্রকাশের মাধ্যমে অধিকার আদায়ের জোর সংগ্রাম চালিয়ে গেছেন। বঙ্গবন্ধু বন্দী অবস্থায় লিখছেন, তবে 52 দিনগুলোর প্রেক্ষাপটের সাথে হুবহু মিলবে না এটা, কারণ 52 কথা বঙ্গবন্ধু 67-68 সালে যা লিখছেন এটা মিলবে না, কিন্তু বাকি জায়গাগুলো মিলে গেল। দুজনের কারাবন্দী হওয়া, দুজনের আন্দোলন করা, দুজনের অনশন করা, সংগ্রাম করে যাওয়া, দেশের মানুষের পক্ষে কথা বলা, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো পয়েন্ট। তুমি যদি 4টা পয়েন্টও মিলাইতে পারো, এনাফ, গুড এনাফ। এরপরে নেলসন ম্যান্ডেলার আন্দোলন ছিল বর্ণবাদের বিরুদ্ধে, আর 52 দিনগুলো রচনায় শেখ মুজিবুর রহমানের আন্দোলন ছিল জাতিসত্তার পক্ষে। উক্তির যথার্থতা মূল্যায়ন করা, এটা বেশি সোজা হয়ে গেল। ম্যান্ডেলার আন্দোলন বর্ণবাদের বিরুদ্ধে, আর বঙ্গবন্ধুর আন্দোলন জাতিসত্তার পক্ষে। বর্ণবাদের বিরুদ্ধে পরিষ্কার বোঝাই যাচ্ছে, জাতিসত্তার পক্ষে এই জিনিসটা কি। আচ্ছা, এটা বোঝার সাথে তোমাদেরকে আরেকটা জিনিস একটু বুঝতে হবে। দেখো, একটু বোঝার চেষ্টা করো। বাংলাদেশ সংবিধানে শেখ মুজিবুর রহমান এ অভিধায় ভূষিত লেখা আছে যে তিনি বাঙালি জাতির পিতা, জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ করতে হবে এরকম। এখন এই জাতির পিতা বা জাতির জনক, এটা নিয়ে আমাদের বাংলাদেশের বেশ কিছু মিশ্র প্রতিক্রিয়া আছে। হ্যাঁ, এবং মুসলমানদের মধ্যে আমাদের অনেকের একটা বিশ্বাস এরকম, আমরা এটা বলি বা বেশ জোর দিয়েই বলি যে মুসলমানদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। তো বঙ্গবন্ধু জাতির পিতা, এই কথাটা ঠিক না, এরকম একটা কথা আমাদের মধ্যে আছে। আচ্ছা, এটার একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের এবং কালচারাল ব্যাকগ্রাউন্ডের ব্যাখ্যা, তাৎপর্যগত অ্যানথ্রোপোলজিক্যাল ব্যাখ্যা আছে। কথাটা কি একটু বোঝো, একটু মনোযোগ দিও, জায়গাটা একটু কঠিন আছে, বোঝার চেষ্টা করো। এই যে জাতি কথাটা, জাতি, নেশন, ইটস এ মাল্টি ডাইমেনশনাল কনসেপ্ট। কোন দিক থেকে? তুমি জাতিকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করতে পারবা। বোঝো নাই? এটার সংজ্ঞা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হবে। ধরো, তুমি যদি এটাকে, জাতিকে যদি তুমি নৃতত্ত্বের দিক থেকে ব্যাখ্যা করো, হ্যাঁ, নৃতাত্ত্বিক অ্যানথ্রোপোলজিক্যাল ব্যাখ্যা যদি তুমি করো, তাইলে তার অর্থ হবে শরীরবৃত্তীয় গঠনের দিক থেকে জাতি। তাইলে পৃথিবীতে যতগুলো নিগ্রো আছে, সব নিগ্রো একটা জাতি। খেয়াল করে দেখো, যতগুলো তোমার চাইনিজ আছে, সব চাইনিজ একটা জাতি। খেয়াল করে দেখো, তারা হয়তো বিভিন্ন দেশে বসবাস করে, বাট তারা কিন্তু একটা একক জাতিসত্তা। তারপরে যত রাশিয়ান আছে, সব রাশিয়ান, তারা কিন্তু জাতিগতভাবে, এনথ্রোপোলজিক্যাল ভাবে, শরীরবৃত্তীয় গঠনের দিক থেকে তারা কিন্তু আলাদা। যত আরব আছে সেমিটিক, এই সেমিটিকরা কিন্তু আলাদা। খেয়াল করে দেখো। তারপরে যত ইংরেজ আছে জাতিগতভাবে, বা ডাচ যারা আছে পৃথিবীতে সবচেয়ে লম্বা জাতি এভারেজ, তারা কিন্তু আলাদা। এটা নৃতত্ত্ব, শরীর কেমনে গঠিত হয়েছে সেই দিক থেকে। আমরা বাঙালিরাও কিন্তু এখানে পড়বো, এটা শঙ্কর বা নিষাদ জাতি হিসাবে। আমি তোমার মোটা দাগে যারা আছে তাদেরকে দেখাইলাম। এখন একটা নিগ্রো, সে তানজানিয়াতে বসবাস করুক, আর মিশরে বসবাস করুক, আর বতসোয়ানায় বসবাস করুক, অথবা সে সাউথ আফ্রিকায় বসবাস করুক, সে নিগ্রো, সে একই জাতিসত্তার অংশ। সবাই কালো, সবাই দেখতে লম্বা, বেসুরাম দেহের অধিকারী, মাথার মধ্যে চুলের ডিজাইন একই রকম, ঠোঁট রেল লাইনের মতো মোটা মোটা। এরা নিগ্রো, যে দেশেই থাকুক, শরীরবৃত্তীয় গঠন বিবেচনা করো, এরা একটা জাতি। আচ্ছা, যত চাইনিজ আছে, এরা মূলত হচ্ছে আদি মঙ্গলয়েড চাইনিজরা। এই চাইনিজরা যেখানেই থাকুক না কেন, হালকা মডিফাইড চাইনিজ, তোমার আমাদের চাকমা বাংলাদেশের, তারপরে ধরো ইন্দোনেশিয়ানরা, মিয়ানমারের লোকজন, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, তাই না? আদি সত্তাটা তো এক জায়গা থেকে আসছে, তারপরে মডিফাইড ভার্সন এগুলো। তাহলে চাইনিজ একটা জাতি, রাশিয়ানরা একটা জাতি, ককেশাস পর্বতমালার পাশাপাশি দেখতে সুন্দর অনেক। তারপরে আরবরা, সেমেটিক, ইংরেজরা। বুঝছো? এটা নৃতাত্ত্বিক ব্যাখ্যা। তুমি নৃতাত্ত্বিক ভাবে দেখলে, শরীরবৃত্তীয় গঠন তুমি যদি দেখো, তাহলে তারা একটা জাতি। ওকে, ফাইন। এখন আসো, আমরা যদি বলি যে ভাই ধর্মের দিক থেকে যদি হিসাব করো, আমরা তাহলে মুসলমান যারা আছে পৃথিবীতে, মুসলিম উম্মাহ, আমরা সব মুসলমান এক জাতি। সে তুমি যে দেশে বসবাস করো, দেখতে তুমি যেমনই হও, আমার মুসলিম যে ভাইটা নিগ্রো, কালো, সে তো শরীরের গঠনের দিক থেকে আমার সাথে, বংশের দিক থেকে মিলবে না, বাট একই উম্মার অংশ আমরা। হয়তো আমি বাংলাদেশে বসবাস করি, ও হয়তো সুদানে বসবাস করে, বা মিশরে বসবাস করে, বা আফ্রিকার কোথাও বসবাস করে,
বাট সে মুসলিম উম্মার অংশ। আবার ধরো আমি বাঙালি, ও নিগ্রো, আমি দেখতে মাঝারি লেভেলে, ও দেখতে একটু কালো, আবার একেবারে ফর্সা ইউরোপের বসনিয়ার মুসলমান যারা দেখতে ইউরোপীয় বাট এরা মুসলিম, তাহলে এরাও মুসলিম। ইন্দোনেশিয়ার চাইনিজ বংশোদ্ভূত, বংশগতভাবে দেখো ওরা চাইনিজ, মডিফাইড চাইনিজ, বাট এরা ধর্মের দিক থেকে মুসলিম। আবার চীনের উইঘুরে যারা থাকে বংশগতভাবে এরা তো তোমার হচ্ছে কাজাক, এবং চাইনিজদের কিছু মিক্স আছে, কাজাকস্তান এবং চাইনিজদের কিছু মিক্স আছে, বা তাজিকিস্তানের যে মানুষগুলো তাদের সাথে কিছু মিক্স আছে, দেখবা এদের চোখ ছোট, কিছুটা চাইনিজ চাইনিজ দেখবা সব জায়গায়। ইউটিউবে লেখা চাইনিজ মুসলমান, পুরোপুরি চাইনিজ বংশোদ্ভূত না, মিক্স এটা আলটিমেটলি, বাট ও আমার উম্মার অংশ। খেয়াল করে দেখো, রাশিয়াতে যে মুসলমানরা থাকে এরাও আমার উম্মার অংশ, আরবরা তো বটেই। আর ইংরেজরা বংশগতভাবে মুসলমান না হলেও যদি কোনো ইংরেজ ইসলাম গ্রহণ করে থাকে, সে আমার উম্মার অংশ হয়ে যায়। তাহলে যত মুসলিম আছে পৃথিবীতে, সে নৃতাত্ত্বিক ভাবে যেখান মানে যে পরিচয়টাকে ধারণ করে থাকুক না কেন, সে মুসলিম। তো ধর্মীয় সেন্সে এটা হলো জাতি। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা, এই সেন্সটা হচ্ছে কোথা থেকে? মুসলমানদের জাতির পিতা বলার ব্যাকগ্রাউন্ডটা কি? ইব্রাহিম আলাইহিস সালামের দুই স্ত্রী ছিলেন, হাজেরা এবং সারা। তো আম্মাজান হাজেরার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন যিনি, তিনি হচ্ছেন ইসমাইল আলাইহিস সালাম। তো ইসমাইল আলাইহিস সালামের যারা বংশধর, যে ধারাটা, এটা হচ্ছে কুরাইশ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। তাহলে এখান থেকে ইসলাম, এই যে দেখো ইসলামের গোড়া ইব্রাহিম আলাইহিস সালাম, এই জন্য মুসলমানদের জাতির পিতা উনি। এখন আম্মাজান সারার গর্ভে যিনি জন্মগ্রহণ করেছিলেন, ইসাক আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তো আমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের বাবা। তো সারার গর্ভে যিনি জন্মগ্রহণ করেছিলেন ওনার নাম ইসাক আলাইহিস সালাম। ইসাক আলাইহিস সালামের যারা বংশধর, ওরা বনি ইসরাইল, এহলে ইহুদি। গোড়া কই? বুঝছো এবার কাহিনীটা? তো এই যে ঘটনাগুলো, এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ প্রমিস ল্যান্ড দিয়েছিলেন, ইসরাইল ফিলিস্তিন এলাকা এখন যেটাকে আমরা বলছি আমাদের ফিলিস্তিন, ওরা বলছে ওদের, ইহুদিরা। কারণ ওরা পরের কথাটা আর মানে না, আল্লাহ আবার তাদের কাছে এটা ফিরেই নিছিলেন তাদের বেঈমানির কারণে, এটা ওরা আর মানে না। এখন ওরা বলতেছে আমাদের বাবাকে আল্লাহ দিয়েছিলেন প্রমিস ল্যান্ড, এটা আমরা নিতে হবে। আর আমরা বলছি না, এটা আমাদের ছিল, আমাদের আছে, আমাদের থাকবে। এই হলো দ্বন্দ্ব। যাই হোক, সে লম্বা ইতিহাস, সেদিকে যাচ্ছি না। তো এই সেন্সে আমরা বলছি যে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের বাবা। হ্যাঁ, ডেফিনেটলি, নো ডাউট অ্যাবাউট ইট, কোনো সন্দেহ নাই। এখন বলো, ধর্মের সেন্সে আমরা যদি জাতি হয়ে থাকি, তাহলে হিন্দুরা, ওরা একটা জাতি হবে কিনা হিন্দু জাতি হিসাবে? ধর্মীয় সেন্সে, আর বাংলাদেশের হিন্দু হোক, ভারতের পশ্চিমবঙ্গের হিন্দু হোক, আর পাঞ্জাবি জাতিগতভাবে শরীরের দিক থেকে পাঞ্জাবি, ধর্মের দিক থেকে হিন্দু হতেই তো পারে। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ওরা শারীরিকভাবে বংশগতভাবে পাঞ্জাবি, ধর্মের দিক থেকে হিন্দু। আবার দক্ষিণ ভারতের তামিল, দক্ষিণ ভারতে যারা ওই লুঙ্গি উল্টাই করে বাঁধে, দেখতে কালো, সেই মোটা লেভেলের বাম্পার, কিন্তু ওরা হিন্দু। তাহলে বংশগতভাবে তামিল, ধর্মগতভাবে হিন্দু, তাহলে হিন্দু একটা জাতি। ঠিক কিভাবে যে অন্যান্য যে ধর্মগুলো থাকবে, তারাও তাদের মতো করে তারা জাতিসত্তার অংশ হবে। এটাতে তো কোনো, আমাদেরটা যদি সমস্যা না হতো তাদেরটা সমস্যা হবে কেন? ইহুদি, খ্রিস্টান বা ইত্যাদি ইত্যাদি। এটা আরেকটা কনসেপ্ট জাতির। জাতির আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে রাজনৈতিক কনসেপ্ট। সেটা কি কনসেপ্ট? সেটা রাজনৈতিক কনসেপ্ট। সেটা কি? সেটা হচ্ছে একটা নির্দিষ্ট ভূখণ্ডে কোনো জনগোষ্ঠী যদি দীর্ঘকাল ধরে বসবাস করে এবং তাদের মধ্যে যদি কিছু ঐক্য থাকে এবং তারা যদি একসাথে বসবাস করার ইচ্ছা পোষণ করে, তখন ওই মানুষগুলোকে একসাথে জাতি বলা হয়। দেখো, এবার কিন্তু সংজ্ঞা কঠিন হয়ে যাবে। তুমি এতক্ষণ বলছো ভাইয়া খুব সুন্দর বুঝছি, এখানেও বুঝছি, এখানেও বুঝছি, এখন ভাইয়া আপনি ঘুরে বেসাইয়া এটা বুঝাবেন, এটা বুঝাবেন। আরে ভাই, এটা যদি তুমি বুঝে থাকো, তো এটা বুঝবা না কেন? বাংলাদেশে আমরা ধর্মীয় দিক থেকে দুই রকমের বেসিক ধর্ম আছে, হিন্দু আর মুসলমান। এরপরে অনেকে বৌদ্ধ আছে, অনেকে খ্রিস্টান আছে, অনেকে প্রকৃতি পূজারী আছে, অনেকে জড় উপাসক আছে, ঠিক না? তো এখন আমরা হিন্দুরা আর মুসলমানরা শরীর গঠনের দিক থেকে একই রকম, নিষাদ, অনার্য, ধর্মের দিক থেকে আলাদা। আমাদের মধ্যে খাদ্যাভ্যাস মোটামুটি কাছাকাছি, আমাদের পোশাক পরিচ্ছদ বেশ কাছাকাছি। ওরা ধুতি পাঞ্জাবিটা পরে, এটা আমরা পরি না। এর বাইরে অলমোস্ট ম্যাক্সিমাম জিনিসই আমাদের প্রায় সেম।
আচ্ছা, তারপরে সামাজিক কাস্টম গুলো তো আমাদের মধ্যে বেশ মিল আছে। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে আমরা একই ভাষায় কথা বলি। একই সোসাইটিতে অনেক লেভেলের বেসিক কিছু নর্মস আছে যেটা আমরা প্র্যাকটিস করি, ঠিক না? তো আমরা দীর্ঘকাল ধরে এই ভূখণ্ডে বসবাস করতেছি। 52 সালে আইসা ভাষা আন্দোলনের সময় আমরা বুঝতে পারছি যে আমাদের মধ্যে অনেক মিল আছে এবং আমরা একসাথেই থাকতে চাই। এবং এই যে জনগোষ্ঠীটা, যাদের মধ্যে কিছু কিছু দিক থেকে বিভাজন আছে, ম্যাক্সিমাম দিক থেকে মিল আছে, যারা একসাথে থাকতে চায়, এই যে কোনো জনগোষ্ঠীর একসাথে থাকতে চাওয়ার মানসিকতা, মেন্টালিটি, এটাকে ইংলিশে বলা হয় ন্যাশনালিজম। এটাকে ইংলিশে কি বলা হয়? ন্যাশনালিজম। বাংলা এটাকে বলা হয় জাতীয়তাবাদ। বাংলা এটাকে বলা হয় জাতীয়তাবাদ। তো জাতীয়তাবাদ একটা মানসিক ধারণা। এই জাতীয়তাবাদী কি করে? জাতি তৈরি করে। তাইলে কোনো জনগোষ্ঠী এক জায়গায় বসবাস করে, কোনো জনগোষ্ঠী এক জায়গায় থাকে, তাদের মধ্যে অনেকগুলো দিক থেকে ঐক্য আছে এবং তারা থাকতে চায়। এই ঐক্যবদ্ধ জনগোষ্ঠীকে নেশন বা জাতি বলা হয়। আর তারা যে ধারণায় ঐক্যবদ্ধ হয়েছে, যে বিশ্বাস থেকে তারা একসাথে থাকে, সেই বিশ্বাস বা ধারণাটাকে বলা হয় জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম। এখন বুঝে থাকলে বলো, এই যে রাজনৈতিক কনসেপ্টে আমরা একটা জাতি কিনা? এবার দেখো, বাংলাদেশে আমরা যারা আছি, আমরা বাঙালি, হিন্দু, মুসলমান, শরীরবৃত্তীয় দিক, এর বাইরেও পলিটিক্যাল কনসেপ্টের দিক থেকে আমরা এখানে যারা আছি, আমরা বাঙালি একটা জাতি কিনা? বলো, আমরা একটা জাতি। এখন সারা ভারতে যারা আছে, ওরা ওদের জাতি বললে আমরা কি করে ওদেরকে না করব? যারা পাকিস্তানে আছে, ওরা যদি ওদেরকে একটা জাতি বলে, তাহলে আমরা ওদেরকে কি করে না করব? যারা নেপালে আছে, ওরা যদি তাদেরকে জাতি বলে, আমরা কি করে না করব? যারা আমেরিকায় থাকে, ওরা যদি নিজেদেরকে আমেরিকান বলে, আমরা কি করে না করতে পারি? ইটস এ পলিটিক্যাল কনসেপ্ট। তুমি আমেরিকাতে দেখো, এটা অভিবাসীদের দেশ বলা হয়, তো লোকাল মানুষ অনেক কম। জার্মানি থেকে, ইউরোপ থেকে, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে গিয়ে থাকে। এখন আমাদের এখানকার লোক যারা ওখানকার পাসপোর্টধারী হয়েছে, সে তো আমেরিকান। তো এরকম সবাইকে মিলে আর আমেরিকান, অল আর আমেরিকান জাতিসত্তা, পলিটিক্যাল কনসেপ্ট। সেম হিয়ার, নেপালে ওরা বিভিন্ন জাতিসত্তার মানুষ থাকতে পারে শরীর গঠনের দিক থেকে, বাট তাদের একটা রাষ্ট্রীয় পরিচয় আছে, জাতিগত পরিচয় আছে, রাজনৈতিক ভাবে এরা নেপালি। পাকিস্তানে কি সব পাঠান থাকে নাকি? বংশগত ভাবে পাকিস্তানে কি সব পাঠান? না তো, আলাদা আলাদা জাতিসত্তার মানুষ আছে। ভারতে বিভিন্ন লেভেলের, ভারতে একেবারে খিচুড়ি অবস্থা, অনেক টাইপের মানুষ, কিন্তু সবার একটা কমন পরিচয় আছে, তারা ভারতীয়। এখানে সবার কমন পরিচয় আছে, আমাদের, আমরা বাঙালি। তোমাদের মধ্যে যেন বিভেদ না হয়, ভুল বুঝাবুঝি না হয়, তার জন্য ভাই এত এত ওয়াজ করলাম। বুঝতে পারছো? সো এই নেশন কথাটাকে তুমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চাইলে ভাগ করতে পারবা, বিভিন্ন ভাবে তুমি তাকে দেখতে পারো। তুমি তাকে ধর্মের দিক থেকে জাতি, এই সেন্সও তাকে গ্রহণ করতে পারো, ডেফিনেশন দাঁড় করাইতে পারো। নৃতাত্ত্বিক বা শরীরবৃত্তীয় ভাবে তুমি ডেফিনেশন দাঁড় করাইতে পারো। রাজনৈতিক কনসেপ্ট থেকে, যেটার অনেক বড় একটা উপাদান হচ্ছে কালচার, এখান থেকে তুমি চাইলে তাকে কি করতে পারো? ডেফিনেশন দাঁড় করে তুমি এখান থেকে একটা ফাইন্ডিংস নিতে পারো। আর শেখ মুজিবুর রহমানকে বাঙালি জাতির জনক বলা হয়েছে। কোন সেন্সে বলা হয়েছে? ঠিক এই সেন্সে বলা হয়েছে। আমাদের যে ভূখণ্ডটা বাংলাদেশ, পৃথিবীতে ভৌগোলিক এবং রাজনৈতিকভাবে আত্মপ্রকাশ করা, 71 সালে স্বাধীন হয়েছে, রাজনৈতিকভাবে আমাদের এই স্বীকৃতিটা আসছে, এই টোটাল পরিচয়টার পিছনে আমাদের যে জার্নিটা আছে, আমাদের যত বড় বড় মানুষ আছেন যারা কাজ করেছেন, তাদের মধ্যে তার অবদান বেশি। তো সব মিলে এই বাঙালি জাতিসত্তার এই মানুষগুলোকে পৃথিবীতে জাতি হিসাবে ইউনাইটেড করে এস্টাবলিশ করার ক্ষেত্রে, এই পরিচয় তৈরি করার ক্ষেত্রে তার অবদান বেশি, এই জন্য তাকে বলা হয়েছে তিনি বাঙালি জাতির জনক। দ্যাটস ইট, আর কিছু না। বুঝতে পারছো ব্যাপারটা? এন্ড ফাদার, এটা আসলে আমাদের মধ্যে আমরা বিভিন্ন ভাবে এটাকে চালিয়ে নিতে পারবো না। বুঝতে পারো নাই? এখন রাদারফোর্ডের একটা পরমাণু মডেল আছে, রাইট? এখন এই পরমাণু মডেলের জনক কে? রাদারফোর্ড। তারপরে ফিজিক্সে মনে করো একটা থিওরি আছে, বা মাধ্যাকর্ষণ শক্তি। মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন কে? নিউটন। তাহলে এটার জনক কে? নিউটন। আরে ভাই, জনক হইলে ফাদার হওয়ার জন্য কি সবসময় জন্ম দিতে হবে এমন কিছু নাকি? আমি বুঝতে পারি না। বিজ্ঞানের ক্ষেত্রে যিনি যেটার ইনভেন্টর, যার ইনোভেশন যেটা হবে, যার থেকে আমরা যেটা পাবো, আমরা তাকে বলছি সে আইডিয়ার জনক, ওই আবিষ্কারের জনক। রেডিওর জনককে? মার্কনি। আচ্ছা, বুঝলাম। পরমাণু মডেলের এটার জনককে? উনি, এটা রাদারফোর্ড। ওইটাকে ল্যাভোসিয়ে, ইত্যাদি ইত্যাদি। কেন আসতেছে? কারণ এটা তার হাত থেকে আসছে। সো ফাদার যেটা, ইটস অলসো মাল্টি ডাইমেনশনাল কনসেপ্ট।
এখানে খালি জৈবিকভাবে জন্মদানের বিষয়টা জড়িত নয়, চিন্তাগত বিষয়, আবিষ্কারের দিক, নানান কিছু এখানে জড়িত আছে। বুঝতে পারছো? জনক শব্দটা সবসময় কি হয় না, জন্মগত জৈবিক দিক থেকে এটাকে তুমি চাইলে কি করবে না, ডিফাইন করতে পারবে না। এটা বিভিন্ন ভাবে এটার অর্থটা প্রকাশের পদ্ধতি আছে। আমি বোঝাতে পারছি তোমাদেরকে? তারপরে চলো আমরা আগাই, পরবর্তী অংশটা নিয়ে একটু কথা বলি। আশা করি এই জায়গাটা নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম নাই। কৃষ্ণাঙ্গ নেতা, আচ্ছা, জাতিসত্তার পক্ষে। যাই হোক, এই জাতিসত্তার জায়গা থেকে মনে হয় তোমাদের সাথে তো আলোচনা করছি। নেলসন ম্যান্ডেলার আন্দোলন ছিল বর্ণবাদের বিরুদ্ধে, 52 দিনগুলো রচনায় শেখ মুজিবুর রহমানের আন্দোলন ছিল জাতিসত্তার পক্ষে। উক্তির যথার্থতা মূল্যায়ন করে। এখন জাতিসত্তা কি, বাঙালি জাতির অধিকার কি, তারপরে আমাদের ন্যায্য অধিকারের বিপক্ষে তাদের অবস্থানের কারণে আমরা কেন রক্ত দিলাম, এই জিনিসগুলো আশা করি তোমাদের কাছে পরিষ্কার। তারপরে আসো, বন্ধু তোমার ছাড়া উদ্বেগ, সুতীক্ষ্ণ করো চিত্ত, বাংলার মাটির দুর্জয় ঘাটি বুঝিনি দুর্বৃত্ত, মূল শত্রুকে হানো শত্রুকে, তন্দ্রাকে করো ছিন্ন, একাগ্র দেশে শত্রুরা এসে হয়ে যাক নিশ্চিহ্ন, ঘরে তোলো ধান বিপ্লবী প্রাণ, প্রস্তুত রাখো কাস্তে, গাও সারি গান, হাতিয়ারের শান দাও আজ উদয় আসতে। উদ্দীপকে 52 দিনগুলো প্রবন্ধের প্রতিবাদে ভাষার যে বৈসাদৃশ্য ফুটে উঠেছে তা নিয়ে তার নিজের ভাষায় লিখো। উদ্দীপকটিতে 52 দিনগুলোর চেতনা সার্থকভাবে প্রতিফলিত হয়েছে, মন্তব্যটি কি যথার্থ, বিশ্লেষণ করো। দেখো এখানে কি বলছে আগে একটু বোঝো। বলছে বন্ধু তোমার ছাড় উদ্বেগ, টেনশন ছাইরা দাও। বন্ধু তুমি কি করবে না, টেনশন করবে না। সুতীক্ষ্ণ করো চিত্ত, তোমার চিত্ত তোমার চিন্তাগণে তীক্ষ্ণ করো, ধারালো করো। বাংলার মাটি দুর্জয় ঘাটে বুঝে নিক দুর্বৃত্ত, যারা দুর্বৃত্ত বাইরের মানুষ, মিসক্রিয়েন্ট, তারা বুঝে নিক আমাদের মাটির দুর্জয় ঘাটে, এটাকে চাইলেই জয় করা যায় না। মুড়ো শত্রুকে হানো শত্রুকে, মুড়ো বোকা শত্রুকে হানো শত্রুকে, শত্রুকে দাও তাদেরকে, তন্দ্রাকে করো ছিন্ন, ঘুম ভেঙে ওঠো, একাগ্র করো দেশের শত্রুরা এসে হয়ে যাক নিশ্চিন্ন। একাগ্র দেশে আমরা একাগ্র থাকবো, শত্রুরা এসে হয়ে যাক নিশ্চিন্ন, এখানে শত্রুরা এসে ধ্বংস হয়ে যাক। ঘরে তোলো ধান বিপ্লবী প্রাণ, প্রস্তুত রাখো কাস্তে, ঘরে ফসল তোলো, বিপ্লবী হও, আর তোমার কাস্তে প্রস্তুত রাখো। এই লাইনটাতে হচ্ছে অ্যান্সারটা। গাও সারি গান, হাতিয়ারে শান দাও আজ উদয় আসতে। তুমি কাজ করো, আবার তুমি লড়াইয়ের জন্য প্রস্তুত থাকো, তুমি গান গাও, জীবনকে উপভোগ করো, আবার হাতিয়ারে শান দিয়ে প্রস্তুত হয়ে থাকো। এই যে দেখো, হাতিয়ারে শান দাও আজ উদয় আসতে। উদয় আসতে মানে উদয় আসতে সকাল থেকে সন্ধ্যা, সূর্যের উদয় এবং সূর্যের অস্ত সমস্ত কিছুতে, অর্থাৎ তুমি সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকো। এখানে পুরা উদ্দীপক যদি তুমি অ্যানালাইসিস করো তাহলে এখানে দেখানো হয়েছে কি, বলা হয়েছে কি, বলা হয়েছে শত্রুর সাথে ফাইট করার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। শত্রুকে বুঝাই দিতে হবে যে এই মাটি চাইলেই দখল করা যায় না, এই মাটি চাইলেই জোর করে জয় করে নিজের করে নিয়ে ফেলা যায় না। এই মাটি বাঙালির, এই মাটি বাংলার, তাদেরকে এটা বুঝাই দাও, এটা এখানে বলা হয়েছে। এখন চোখ বড় বড় করে দেখো কি বলছে। উদ্দীপকে 52 দিনগুলো প্রবন্ধের প্রতিবাদের ভাষার যে বৈসাদৃশ্য ফুটে উঠেছে, বৈসাদৃশ্য। 52 দিনগুলোতে বঙ্গবন্ধু কি করেছিলেন, অনশন। তো অনশনটা কি ছিল, সহিংস না অহিংস? অহিংস, তাই না? অহিংস ছিল, মারামারি ছাড়া। আমাকে কেন বন্দি করে রাখছো, আমি এখন তোমার খবর আছে বইলা কি বঙ্গবন্ধু অহিংস আন্দোলন করেছেন? বঙ্গবন্ধুর আন্দোলন ছিল অহিংস, পাকিস্তানিদের অত্যাচারের প্রতিবাদে অনশন করা, অহিংস আন্দোলন। আর এই আন্দোলনটা যেটা, এটা হচ্ছে সহিংস আন্দোলন। কারণ এখানে বলা হয়েছে ফাইট, একাগ্র দেশে শত্রুরা এসে হয়ে যাক নিশ্চিহ্ন, এদেরকে খায়া ফেলাও। ঘরে ধান তোলো, তোমার বিপ্লবী প্রাণ দিয়ে তুমি প্রস্তুত রাখো তোমার কাস্তে মানে অস্ত্রটা, সারি গান গাও, দলবদ্ধ হও, হাতিয়ারে শান দাও। অর্থাৎ এখানে সহিংস প্রস্তুতির কথা বলা হয়েছে। এই হলো পার্থক্য। 52 দিনগুলোতে বঙ্গবন্ধু অহিংস আন্দোলনের কথা বলেছেন, আর এখানে সহিংস আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। এই হলো বৈসাদৃশ্য। বুঝছো? এবার তুমি সুন্দর করে লিখলে অ্যান্সার হয়ে যাবে। তোমাকে আগে বুঝতে হবে থটটা কি লিখবা, সেটা তো আমি তোমার নোট করে দিব না, তুমি থটের উপরে সুন্দর করে নিজের ভাষায় লিখে ফেলবে। প্রশ্ন হচ্ছে কমন একটা কমপ্লেন যে ভাইয়া
উদ্দীপক বুঝতে পারি না, উদ্দীপক বুঝি না। উদ্দীপক বুঝি না মানে হচ্ছে তোমার পড়ার অভ্যাসটা অনেক কম। তোমরা নর্মালি সিলেবাসের বাইরে পড়ো না। তোমরা সিলেবাসের বাইরে পড়লে মনে করো কাবিরা গুনাহ হবে। তোমার যে কয়টা জিনিস সিলেবাসে আছে এগুলোর উপরে তোমার যত মনোযোগ, এর বাইরে তুমি সাধারণত পড়ো না, সিলেবাসের বাইরে পড়বা। উদ্দীপকটিতে বায়ানের দিনগুলোর চেতনা সার্থকভাবে প্রতিফলিত হয়েছে, মন্তব্যটি কি যথার্থ? বায়ানের দিনগুলোর যে চেতনা, এটা সার্থকভাবে প্রতিফলিত হয়েছে কিনা? না। যেহেতু এখানে প্রতিবাদের ভাষার বৈসাদৃশ্য তুমি পাইছো, তো চেতনা সার্থকভাবে প্রতিফলিত হয়েছে কিনা, বায়ান্নর দিনগুলোর চেতনা। আচ্ছা একটু খেয়াল করো তো, এখানে চেতনাগত দিক যদি আমরা বিবেচনা করি তাহলে বলতে পারি হয়েছে। কেন জানো? কারণ এখানে হয়তো সহিংস আন্দোলনের পথ দেখানো হয়েছে, আর বায়ান্নর দিনগুলোতে অহিংস আন্দোলনের পথ দেখানো হয়েছে। কিন্তু চেতনা যদি বলো, প্রেরণা, ভেতরকার যে মানে চিন্তাগত জায়গা, এটার প্রতিফলন আছে। প্রতিফলনটা কি? আমরা ছাড় দিব না। কারণ বঙ্গবন্ধু, খেয়াল করে দেখো, 52 দিনগুলোর মধ্যে এক জায়গায় বলছে যে ভরসা হলো যে আর দাবায় রাখতে পারবে না। বাঙালি রক্ত দিতে শিখে গেছে, বাঙালি প্রতিবাদের ভাষা সত্যিকার অর্থে করতে শিখে গেছে। সুতরাং বাঙালিকে আর দাবায় রাখা কিনা সম্ভব না। যেহেতু বাঙালিকে দাবায় রাখা সম্ভব না, প্রতিবাদের ভাষা বাঙালি শিখে গেছে, এই জন্য চেতনাগত দিক থেকে যদি তুমি বিবেচনা করো তাহলে এটা সার্থকভাবে প্রতিফলিত হচ্ছে, এখানে কোনো ডাউট নাই। এটা চেতনার দিক থেকে দুটো সেম প্রতিফলিত হয়েছে, এটা বলা যায়। এরপরে দেখো, পরের প্রশ্ন নিয়ে যদি আমরা কথা বলি, হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলের রুদ্ধ স্বরের আমি পাই উদ্দেশ, জল মাটিতে ভাঙনের বেগ আসে, হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান, কত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। দুর্মর, সুকান্ত ভট্টাচার্য। আমি তোমাদের বলতে চাচ্ছিলাম যে দুর্মুর কবিতা এখানে লেখাই আছে। এই কবিতার সাথে আমার পরিচয় আছে, কারণ এটা আমার সময় পাঠ্য ছিল। আমি যখন এসএসসি তে পড়তাম তখন এটা আমাদের পাঠ্য ছিল, 9-10 পাঠ্য কবিতা ছিল এই কবিতাটা, দুর্মর। এবং সুকান্ত ভট্টাচার্যের পপুলার এবং আলোচিত কবিতাগুলোর মধ্যে একটা। আমাদের স্যার এটা দিয়ে সুকান্ত ভট্টাচার্যের ভীষণ বা দূরদর্শী থেকে বুঝাইছিলেন। কবির অনেক দূরদর্শী হয় কিভাবে দেখো, হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাস। এখন ওইখানে হিমালয়, এখানে সুন্দরবন, মাঝখানের জায়গায় বাংলাদেশ, যে দিক দিয়ে পদ্মা নদী গেছে, পদ্মার উচ্ছ্বাসে কেঁপে ওঠে যে জায়গাটা, একদম ধরে শুনে বলছে, দেখো খেয়াল করে দেখো। তো এই ভদ্রলোক কেমনে জানে ওইটা হিমালয়, এটা সুন্দরবন, মাঝখানের জায়গাটাই বাংলাদেশ? এখানে বাংলাদেশ কথাটা থেকে বল ভৌগোলিক না, ভৌগোলিক এবং রাজনৈতিক দুই রকমের তাৎপর্য বহন করে। ওয়ারাস সুকান্ত জন্মাইছেন হচ্ছে 1926 সালে, মারা গেছেন 1947 সালে। এই হলো সুকান্তের জীবন। তো 26-এ জন্ম, 47-এ মৃত্যু। আচ্ছা, 47 সালের মে মাস উনি মারা গেছেন, জুন জুলাই আগস্টে পাকিস্তান হয়েছে। তারপরে 1947-এ পাকিস্তান হওয়ার 24 বছর পরে 1971 সালে বাংলাদেশ। অথচ তিনি কত আগে লিখে গেলেন, হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলের রুদ্ধস্বরের আমি পাই উদ্দেশ, জলমাটিতে ভাঙনের বেগ আসে। অর্থাৎ আমাদের এই জীবন, এখানকার ভূখণ্ডের মানুষের জীবনে ফাইট আছে, লড়াই আছে, কষ্ট আছে, জলমাটিতে ভাঙনের বেগ আছে। এই সমস্ত কিছুর ভিতর দিয়ে আমরা কি করি? সার্ভাইভ করি। হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান। এই নিরীহ মাটি, আমরা এত কিছু বুঝতাম না, মারামারি করতাম না, সব পছন্দ ছিল না হয়তো আমাদের, বা আমরা রক্তারক্তি করিনি, কিন্তু আমাদের এখানে সচেতনতার ধান জন্ম হয়েছে। অর্থাৎ আমরা প্রতিবাদ করতে শিখে গেছি, আমরা প্রতিবাদ করতে শিখে গেছি। গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। আকাল মানে দুঃসময়, বলছে সমস্ত কিছুকে মুছে দিয়ে বাংলাদেশের প্রাণ আবার ফিরে এসেছে। নরডেমের প্রশ্ন। আচ্ছা, উদ্দীপকের সাথে বায়ানের দিনগুলো রচনার কোন দিকটি সাদৃশ্যপূর্ণ? হ্যাঁ, ভরসা হলো আর দাবায় রাখতে পারবে না। এই যে প্রতিবাদ, বাঙালির যে প্রতিবাদ, বাঙালির যে দুর্জয় প্রতিবাদ। দেখো, আমরা যদি বলতাম যে এই তো 144 দিয়ে দিছে, তাহলে চলো কালকে আমরা আর রাস্তায় বের হব না। কারণ তোমরা যারা আমার কথা এখন শুনছো, আমি জানি প্রত্যেকেই এটা পড়ছো তোমার লাইফে, যে 20 ফেব্রুয়ারি সন্ধ্যায় 144 জারি করে দিছিল। 20 ফেব্রুয়ারি থেকেই 21 ফেব্রুয়ারিতে 144 জারি থাকবে। এখন এটার উদ্দেশ্য কি? 144 দিলে কেন দেয়?
সভা সমাবেশগুলোকে নিষিদ্ধ করার জন্যই তো, জমায়েত যেন না হয়। এখন 21শে ফেব্রুয়ারিতে 144 কে ভায়োলেট করবে কি করবে না ছাত্ররা, মানবে কি মানবে না, এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় একটা সভা হয়েছে। ভাষা সৈনিক গাজীউল হক, এম এ মতিন, অলিয়াহাদ, ওনারা একত্র হয়ে সিদ্ধান্ত নিলেন যে আগামীকাল আমরা 144 ভাঙবো, মানবো না, ভায়োলেট করবো। ওরা দিছে আমরা মিছিল করব, আমরা প্রতিবাদ করব, অব্যাহত রাখবো। আচ্ছা, তারা যদি ওইদিন সিদ্ধান্ত নিতেন যে না 144 না মানলে তো সমস্যা হইতে পারে, পুলিশ তো গ্রেফতার করতে পারে বা ইত্যাদি ইত্যাদি, তাহলে থাক, আন্দোলন পরে হবে, তাহলে তো আর এই ইতিহাস তৈরি হয় না। তারা বললেন আমরা মানবো না। পরের দিন মানলেন না, মিছিল করলেন, পুলিশ গুলি করলো, তারপরে এই হিস্ট্রি ক্রিয়েট হইল, রাইট? সো তুমি যতদিন পর্যন্ত অতি নিরীহ থাকবা ততদিন পর্যন্ত অতি শোষিত হবা। যেদিন তুমি ঘুরে দাঁড়ায় যাবা, প্রতিবাদ শুরু হবে, সেদিন থেকে ইতিহাস নতুন করে লেখা শুরু হবে, এটা মাথায় রাখবা। তো দেখো, এই যে কোন দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ, ভরসা হলো আর দাবায় রাখতে পারবে না। আমরা প্রতিবাদ শিখে গেছি, আমরা 144 যদি সেদিন মানতাম তাইলে হিসাব ভিন্ন হয়ে যেত। কখনো কখনো আইন না মানা, জালিম শাসকের আইন না মানা করত, মনে থাকবে। এরপরে উদ্দীপক ও বায়ান্নর দিনগুলো রচনায় শোষকের অত্যাচার ও নিপীড়নের চিত্র অঙ্কিত হয়েছে। বিশ্লেষণ করো উদ্দীপকে এবং বায়ান্নর দিনগুলো রচনায়। বায়ান্নর দিনগুলো রচনায় তো আমরা জানি, আর এখানে কিভাবে আসছে দেখো, সে কোলাহলের রুদ্ধস্বরের আমি পাই উদ্দেশ, চলো মাটিতে ভাঙনের বেগ আসে, হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান, এই যে এই জায়গায় আছে। তারপরে গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। আমাদেরকে যতবার তুমি কি করেছো, দমন পীড়ন করেছো, মুছে দিতে চাইছো, সমস্ত কিছুকে ভুলে সবকিছুকে ফেলাই দিয়ে নতুন করে আবার বাংলাদেশে নতুন প্রাণ তৈরি হয়েছে। দুর্মর শব্দের অর্থই হচ্ছে যে সহজে মরে না, বুঝতে পারছো? ওকে। এরপর ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অনশন করেছিলেন। হুগলি জেলে থাকাকালীন 1923 সালের মে মাসে কবি অনশন ধর্মঘট করেন। অনশন ভঙ্গের জন্য শিলং থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের টেলিগ্রাম আসে। কবিগুরু টেলিগ্রাম পাঠিয়েছেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেইমস ইউ। সিলেট সরকারি মহিলা কলেজ। দারুণ ঘটনা আছে এর পিছনে। নজরুল একটা বিখ্যাত কবিতা প্রকাশ করেছিলেন, নাম হচ্ছে আনন্দময়ীর আগমনে। আনন্দময়ীর আগমনে ওখানে নজরুল লিখলেন 22 সালে, আনন্দময়ী মানে দেবী দুর্গা। দুর্গাকে বললেন যে তুই আর কতদিন বেটি মাটির ঢেলার মূর্তির আড়াল হয়ে থাকবি, তুই নাই বলে তোর অ্যাবসেন্সে চামারের দল এই দেশকে দখল করে নি। এখন আনন্দময়ের অ্যাবসেন্সে যদি চামারের দল এই দেশকে দখল করে নেয়, তাহলে এখানে চামার বা চর্মকার বলতে বা চন্ডার বলতে বোঝানো হয়েছে কাদেরকে? বোঝানো হয়েছে ব্রিটিশদেরকে, ঠিক না? যে তোর অ্যাবসেন্সে ব্রিটিশরা এই দেশকে দখল করে নিয়েছে। তারপরে আবার লিখছে এরা দেব শিশুদেরকে চাবুক মারতেছে। এরা কি করতেছে? দেব শিশুদেরকে চাবুক মারতেছে। দেব শিশু কারা? ভারতের মানুষ। তুই এক কাজ কর, তোর 10 হাতে সমস্ত হাতে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আয়, এসে এদেরকে ধ্বংস করে দে। এই হচ্ছে আনন্দময়ের আগমনের কবিতার বক্তব্য। অর্থাৎ আনন্দময়ের আগমনের কবিতার মধ্যে নজরুল দেবী দুর্গাকে তার 10 হাতে অস্ত্র সজ্জিত হয়ে এসে ধ্বংস করে দিতে বলছে। কাদেরকে? ব্রিটিশদেরকে। সোজা কথা, এক কথায় শেষ। আর ব্রিটিশদেরকে বলা হয়েছে এখানে চামার। তো স্বাভাবিক ব্রিটিশরা খেপছে তার উপরে, তারপরে ব্রিটিশরা তাকে অ্যারেস্ট করে এবং জেলে ঢুকিয়ে দেয়, আর 1 বছরের সশ্রম কারাদণ্ড দেয়। এই হচ্ছে ঘটনা। তারপরে নজরুল জেলে গিয়ে অনশন করেন যে আমাকে কেন, আমি লিখছি, লেখা আমার কাজ, তোমরা খারাপই করেছো বলে লিখেছি, আমাকে কেন তোমরা জেলে বন্দি করে রাখবে? নজরুল অনশন করেন এবং অনশন ভঙ্গের জন্য শিলং থেকে, শিলং হচ্ছে তোমার আসামে, মেঘালয়, মেঘালয় হচ্ছে আসামের রাজধানী দিসপুর, মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং। হ্যাঁ, ওখান থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে টেলিগ্রাম করেন। টেলিগ্রামে উনি উল্লেখ করেছিলেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেইমস ইউ। তুমি তোমার যে হাঙ্গার স্ট্রাইক আছে এটাকে তুমি প্রত্যাহার করো, অনশন তুমি ভঙ্গ করো, আমার সাহিত্য তোমাকে চায়, সাহিত্যে তোমার দরকার আছে। এখন একটু কল্পনা করো, ওই সময় নজরুলের বয়স 24 বছর, বিদ্রোহী প্রকাশিত হয়েছে, মানে অগ্নিবীণা প্রকাশিত হয়েছে, ওনার কবি খ্যাতি ছড়াচ্ছে,
আর রবীন্দ্রনাথ তখন অনেক বড় কবি, অনেক প্রতিষ্ঠিত কবি, 13 সালে 10 বছর আগে অলরেডি তিনি নোবেল পেয়ে গেছেন, বিশাল কবি। তো ওই কবি একজন মুরব্বী কবি, একজন ছোট বয়সী কবিকে টেলিগ্রাম পাঠায় বলছে তুমি অনশন ছেড়ে দাও, খেয়ে দিয়ে বেঁচে থাকো, সাহিত্য তোমার দরকার আছে। তখন খুব আনন্দ উৎফুল্ল হলেন আর কি, আনন্দিত হলেন নজরুল, এবং আনন্দিত হয়ে তিনি বিখ্যাত কবিতা লিখেছিলেন, আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর বুক হাসে, মোর মুখ হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। ওইটা, ওই ঘটনাটা এখানে তুলে আনছে। এখন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অনশন করেছিলেন। হুগলি জেলে থাকাকালে 1923 সালের মে মাসে কবি অনশন ধর্মঘট করেন। অনশন ভঙ্গের জন্য শিলং থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের টেলিগ্রাম আসে। কবিগুরু টেলিগ্রাম পাঠিয়েছেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। এখন দেখো জাতীয় কবির সাথে বায়ানুদ্দিন রচনার কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করো। প্রেক্ষাপট ভিন্ন হলেও নজরুল ইসলাম ও শেখ মুজিবুর রহমানকে নীতিগত চেতনাগত ঐক্য এক সূত্রে গেঁথেছে। উদ্দীপক বায়ানুদ্দিন রচনা আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো। এই প্রশ্নটাকে যদি আমাকে তুমি বলো এটাকে মার্কিং করেন, আমি বলবো এটাকে বলা হয় ইজি স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডের দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড হার্ড, একটা স্ট্যান্ডার্ড ইজি। প্রশ্নটা খুবই স্ট্যান্ডার্ড এবং ইজির দিকে একটু ঝোঁকা। কেন দেখো, জাতীয় কবির সাথে বায়ানুদ্দিন রচনার কোন চরিত্রের সাদৃশ্য আছে? বায়ানুদ্দিন রচনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রের সাদৃশ্য আছে, কারণ বঙ্গবন্ধু কি করেছিলেন, ওই জায়গায় অনশন করেছিলেন। এখানে নজরুলের অনশনের কথা আসছে, চরিত্রের সাদৃশ্য খুঁজতে বলছে। এখানে নজরুল কেন অনশন করেছেন, তার অনশন এবং তার প্রতিবাদের স্বরূপ, আর ওখানে শেখ মুজিবুর রহমান কেন অনশন করছেন, তার অনশন এবং প্রতিবাদের স্বরূপ, পাশাপাশি দেখলে অ্যান্সার হয়ে যাবে। অতি সহজ প্রশ্ন, যে কোনো স্টুডেন্ট পারবে। আর এখানে বলছে প্রেক্ষাপট ভিন্ন হলেও নজরুল ইসলাম ও শেখ মুজিবুর রহমানকে নীতিগত ও চেতনাগত ঐক্যই এক সূত্রে গেঁথেছে। উদ্দীপক বায়ানুদ্দিন রচনার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো। একটু কঠিন, তবে যে কেউ পারবে এটা। প্রেক্ষাপট ভিন্ন, প্রেক্ষাপট ভিন্ন মানে এখানে 23 সালে নজরুল জেলে গেছেন আনন্দময়ের আগমনে কবিতা লেখার জন্য, ব্রিটিশদের সাথে ফাইট করে, এটা হলো নজরুলের প্রেক্ষাপট। আর বঙ্গবন্ধুর প্রেক্ষাপট হলো বঙ্গবন্ধু জেলে গেছেন কেন, পাকিস্তানিদের সাথে ফাইট করে, পাকিস্তানিদের অন্যায় নিপীড়ন এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করে। তাহলে এই হলো প্রেক্ষাপট আলাদা হওয়া। এখন নীতিগত ও চেতনাগত ঐক্য আছে, দুটার মধ্যে নীতি এবং চেতনা এক। সেটা কি? অন্যায়ের কাছে মাথা নত না করা। বুঝতে পারছো কথাটা? মানে সোজা কথায় যদি বলি, দুইটার প্রথমত দেখো সময় আলাদা। সময় কি? একটা হচ্ছে 1923, আর একটা সময় হচ্ছে তোমার 1952। আচ্ছা, প্রেক্ষাপট এখানে হচ্ছে ব্রিটিশ বিরোধী প্রেক্ষাপট, আর এখানে প্রেক্ষাপট কি? এখানে প্রেক্ষাপট হচ্ছে পাকিস্তান, তাদের দমন পীড়ন নিপীড়ন। আচ্ছা, এখন আসো চেতনা প্লাস নীতি। এটা কি? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। দেখো এবার মিলছে নাকি, দেখো। এরপরে যদি আর না বুঝতে পারো আর কি করব, অতি সহজ করে বললাম, তাই না? দেখো দুটার সময় আলাদা, এটা 1923 সালের কথা, ওটা 52 সালের কথা। এটার প্রেক্ষাপট ব্রিটিশদের সাথে ফাইট, আর ওইটার প্রেক্ষাপট হচ্ছে পাকিস্তানিদের সাথে ফাইট, ঠিক না? সুতরাং প্রেক্ষাপটও আলাদা আমরা পাইলাম। এখন ঘটনা হচ্ছে আমি বলছি নীতি এবং চেতনা কিভাবে এক, নীতি এবং চেতনা কিভাবে এক, একটু ভালো করে দেখো। চেতনা এবং নীতি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, মাথা নত না করা। এখানে কাজী নজরুল মেনে নেননি, এখানে শেখ মুজিবুর রহমান মেনে নেননি। কাজী নজরুল মাথা নত করেননি, এখানে শেখ মুজিব মাথা নত করেননি। এই জন্য বললাম চেতনা এবং নীতিগত দিক থেকে এক এবং অভিন্ন, প্রেক্ষাপট ভিন্ন, সময়টা ভিন্ন। বুঝেছো ভাইয়া? এখন খেয়াল করে দেখো, প্রেক্ষাপট ভিন্ন হলেও নজরুল ইসলাম ও শেখ মুজিবুর রহমানকে নীতিগত চেতনাগত ঐক্য এক সূত্রে গেঁথেছে। ব্যাস, এবার হয়ে গেছে আশা করি। এরপরে আসো, রেডিওর ঘোষণা শোনা মাত্রই ছেলেরা সবাই দলে দলে ক্লাস থেকে, হল থেকে বেরিয়ে বটতলায় জড়ো হতে শুরু করেছে। আমি যখন পৌঁছালাম তখনও ছেলেরা পিলপিল করে আসছে চারদিক থেকে।
মনে হলো সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ছে বটতলায়। ইয়াহিয়ার ঘোষণার 1 ঘন্টার মধ্যে 50-60 হাজার লোক বাঁশের লাঠি আর লোহার রড ঘাড়ে নিয়ে পূর্বানীর সামনে সবগুলো রাস্তা জ্যাম করে ফেললো। সে কি স্লোগান, পাকিস্তানের ফ্ল্যাগ আর জিন্নার ছবিও পুড়িয়েছে। শেখ তক্ষুনি সাংবাদিকদের ডেকে ঘোষণা দিলেন হরতালের আর 7 মার্চ রেসকোর্স মিটিং এর। কাদিরাবাদ ক্যান্টনমেন্ট, শ্যাপার কলেজ, নাটোর। আচ্ছা, ছেলেরা পিল পিল করে আসছে চারদিক থেকে। বিষয়টি 52 দিনগুলো রচনায় কিভাবে প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। উদ্দীপকের প্রেক্ষাপট ও বিষয়বস্তু 52 দিনগুলো রচনার সঙ্গে একই সূত্রে গাথা উক্তির যথার্থতা মূল্যায়ন করো। এখানে যেহেতু শেখ মানে শেখ মুজিবুর রহমান তখনই সাংবাদিকদের ডেকে ঘোষণা দিলেন হরতালের আর 7ই মার্চ রেসকোর্স মিটিং, মানে এই ঘটনা 1971 সালে। এখন বলছে দেখো, আগে এই প্রশ্ন নিয়ে কথা বলি। উদ্দীপকের প্রেক্ষাপট ও বিষয়বস্তু 52 দিনগুলো রচনার সঙ্গে একই সূত্রে গাথা। উদ্দীপকে 71 সালের ঘটনা নিয়ে আলোচনা করা হয়েছে, 7 মার্চের ভাষণের ব্যাপারে বলা হয়েছে, এবং রেডিওর ঘোষণা শোনা মাত্র সবাই দলে দলে ক্লাস থেকে হল থেকে বের হয়েছে। তাদের মধ্যে বাঁশের লাঠি, তারপরে লোহার রড এসব নিয়ে আসছে কুরবানির সামনে। কুরবানি হলো, এটা তোমরা সবাই হয়তো চিনবে না, মতিঝিলে একটা হোটেল আছে, আবাসিক হোটেল। এটাতে ভিআইপিরা আসতে থাকে। তখন তো ঢাকায় এখন এত এত 5 স্টার হয়েছে, তখন কি এত কিছু ছিল? তখন ছিল হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল, যেটা এখনো ইন্টারকন্টিনেন্টাল শাহবাগে। এরপরে এটা তো একটা চেইন হোটেল, বিশ্বের একটা কোম্পানি আছে ইন্টারকন্টিনেন্টাল, ওরা পরিচালনা করে। তারপরে দীর্ঘ সময় এটা ছিল হচ্ছে ঢাকা শেরাটন, শেরাটনটা এরকম চেইন। এরপরে মাঝখানে ছিল রূপসী বাংলা, বাংলাদেশ থেকে পরিচালনা করা হতো। এখন আবার ইন্টারকন্টিনেন্টাল। তো তখন এটা ছিল ইন্টারকন্টিনেন্টাল, একটা 5 স্টার। আর পূর্বানি ছিল ভালো হোটেল, পূর্বের 5 স্টার না, তবে ভালো। ওখানে অনেক প্রেস কনফারেন্স, এটা ওটা অনেক কিছু হইতো। আর এখন তো ঢাকায় পরবর্তীতে সোনারগাঁ, এখন রেডিসন, তারপরে তোমার হচ্ছে গুলশানে ওয়েস্টিন, আরো এদিকে রিজেন্সি, আরো সব লামেরিডিয়ান, কত কিছু হয়েছে। তখন তো এত কিছু ছিল না। তো তখন পূর্বানী হোটেলটা, এটা মতিঝিলে দিলকুশা এলাকায়। দিলকুশা বলতে এটা ওই যে বক চত্বর আছে না, দেখবা যে সাদা বক পলাকা বিল্ডিং, যেটা যে বক এমনি করে বক দাঁড়ায় আছে, ওটাকে দক্ষিণ দিকে গেলে পূর্বানী হোটেলে। তোমাদের একটা ভালো তথ্য দিই, হ্যাঁ, তোর এটা পছন্দ করবা। বলিউডের নায়ক আছেন অক্ষয় কুমার, অক্ষয় কুমার এখানে রান্না করে গেছে। একসময় বাবুর্চি ছিল তার জীবনের শুরুতে, সে পূর্বানীতে একসময় শেফের কাজ করে গেছে, মাথায় রাখবে এটা। যাই হোক, দেখো যেটা বলছিলাম, তো পূর্বানী হোটেলের কথা বলছে। পূর্বানীর সামনে যতগুলো সবগুলো রাস্তা তারা জ্যাম করে ফেললো এবং ব্যাপক স্লোগান দিল। পাকিস্তানের ফ্ল্যাগ আর জিন্নার ছবি তারা পুরাইছে। বঙ্গবন্ধু তখনই ডাইকা ঘোষণা দিয়েছেন হরতালের, আর 7 মার্চে রেস করছে হচ্ছে সভা হবে, এটা ঘোষণা দিয়েছে। তাইলে এই যে বিদ্রোহটা, এই যে বিপ্লবটা, এই যে প্রতিবাদটা 71-এর ঘটনা। উদ্দীপকের প্রেক্ষাপট ও বিষয়বস্তু 52 দিনগুলো রচনার সঙ্গে একই সূত্রের কথা, ডেফিনেটলি। এখানে 7 মার্চের ভাষণের আগের অসহযোগ আন্দোলন, 7 মার্চের ভাষণের পরে সেই অসহযোগ আন্দোলন আরো বেশি জোরদার হয়। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণে কি বলছিলেন? আপনারা কেউ পাকিস্তানের হয়ে কাজ করবেন না, অবশ্যই যাবেন না। মানে অর্থাৎ আমরা যে পাকিস্তানের কেউ নই, তাদের সাথে যে আমরা নাই, এটা আমাদের কথা এবং কাজ দিয়ে বুঝাই দেওয়া, এটা ছিল। তো এই জন্য বলছে এই দুইটার বিষয়বস্তু প্রেক্ষাপট একই সূত্রে গাথা, যথাযথ মূল্যায়ন করো। তুমি এটার সাথে একমত হবা, একমত হয়ে মূল্যায়ন করবা। কেন? কারণ এটা তো বুঝলা। এখন 52 দিনগুলোর মধ্যে কি আছে? 52 দিনগুলোর মধ্যে আছে হচ্ছে ভাষা আন্দোলন, প্রতিবাদ, রাস্তায় বের হওয়া, 144 না মানা, বুকে গুলি খাওয়া, যে দেশের জন্য, দেশের মানুষের জন্য, ভাষার জন্য চেতনার প্রশ্নে মাথা নত না করে জীবন বিলিয়ে দেওয়া। এই যে মিলে গেছে, প্রতিবাদ, মাথা নত না করা। ওকে, আচ্ছা। আর এখানে বলছে ছেলেরা পিলপিল করে আসছে চারদিক থেকে। বিষয়টি 52 দিনগুলো রচনায় কিভাবে প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। ওই যে ভাষা আন্দোলন, সব দিক থেকে ছেলেরা ঢাকায় নাকি, বঙ্গবন্ধু ঢাকায় নাকি ব্যাপক মিছিল হয়েছে, ধরপাকড় হয়েছে, দমন পীড়ন হয়েছে, গোলাগুলি হয়েছে, অনেক ছেলে নাকি জীবন দিছে। উনি জানতে পারছেন প্রথম সিপাহীদের কাছ থেকে, পরে পত্রিকা মারফত। দুটাকে রিলেট করে দিলে অ্যান্সার হয়ে যাবে, ব্যাস। জেলে বন্দি থাকাকালে ভগৎ সিং ভারতীয় বন্দীদের সমানাধিকারের দাবিতে 64 দিন অনশন করেন। ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত দুজনেই করেছিলেন অনশন ধর্মঘট।
তাদের স্ট্রেচারে করে যখন আদালতে আনা হয় তখন অন্য কারাবন্দীর অনশনের কথা জানতে পেরে যোগ দেন। 64 দিনের অনশনের পর ব্রিটিশ শক্তি নতি স্বীকার করে। নিজের দেশকে মুক্ত করার জন্য জীবন বাজি রেখে ভগৎ সিং নানা সংগ্রামে অংশ নেন ব্রিটিশদের বিরুদ্ধে। পরে হাসি মুখে ব্রিটিশদের দেওয়া ফাঁসির দড়ি তিনি বরণ করে নেন। একটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতার কথা বলা হয়েছে ভারতের। উদ্দীপকে বর্ণিত অনশন ধর্মঘটের সঙ্গে 52 দিন গোল প্রবন্ধে প্রতিফলিত অনশন ধর্মঘটের সাদৃশ্য বৈসাদৃশ্য নিরূপণ করো। উদ্দীপকে বর্ণিত ভগৎ সিং এর ব্রিটিশ বিরোধী আন্দোলনে নিজের জীবনকে উৎসর্গ করার সঙ্গে 52 দিনগুলো রচনা বা প্রবন্ধের প্রেক্ষাপট ও কাহিনীর ভিন্নতা রয়েছে, মন্তব্য বিশ্লেষণ করে। কে না পারবে এই প্রশ্ন? বলছে এটার সাথে সাদৃশ্য দেখাইতে, বৈসাদৃশ্য দেখাইতে। এখন তুমি দেখো সাদৃশ্য কি? দুটোই অনশন এক। আরেকটা সাদৃশ্য কি? দুটোই অন্যায়ের প্রতিবাদ দুই। আরেকটা সাদৃশ্য কি? দুজনেই জীবনের শেষ পর্যায়ে চলে গেছিলেন, এই যে স্ট্রেচারে করে নিয়ে এসে তারা রাখা হয়েছিল। এগুলো সাদৃশ্য। বৈসাদৃশ্য কি? এখানে করেছেন শেখ মুজিব মহিউদ্দিন, এখানে করেছেন ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত। এখানে শেখ মুজিব মহিউদ্দিন, ওখানে ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত। দুই, একটা পাকিস্তান পিরিয়ড, একটা ব্রিটিশ পিরিয়ড। বুঝতেছ? তাহলে তুমি সাদৃশ্য পাবা, বৈসাদৃশ্য পাবা। প্রেক্ষাপট কি? ব্রিটিশ বিরোধী আন্দোলন, এখানে প্রেক্ষাপট কি? পাকিস্তান বিরোধী আন্দোলন, তাই না? পাকিস্তানিদের দমন পীড়ন, অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদে। তাহলে প্রতিফলিত অনশন ধর্মঘটের মধ্যে আমরা সাদৃশ্যও পাই, আমরা বৈসাদৃশ্যও পাই। তুমি সময় দিয়ে দেখাইতে পারো, তুমি সাদৃশ্য বৈসাদৃশ্য তুমি ব্যক্তি দিয়ে দেখাইতে পারো, তুমি প্রেক্ষাপট দিয়ে দেখাইতে পারো, তুমি শাসকের শ্রেণী দিয়ে দেখাইতে পারো। ক্লিয়ার? এরপরে উদ্দীপকে বর্ণিত ভগৎ সিং এর ব্রিটিশ বিরোধী আন্দোলনে নিজের জীবনকে উৎসর্গ করার সঙ্গে 52 দিনগুলো প্রবন্ধের প্রেক্ষাপট ও কাহিনীর ভিন্নতা রয়েছে। হ্যাঁ, অবশ্যই প্রেক্ষাপটের কাহিনীর ভিন্নতা আছে, কারণ ওদের প্রেক্ষাপট ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন, এখানের প্রেক্ষাপট পাকিস্তান বিরোধী। কাহিনীর ভিন্নতা কেন? কাহিনীর ভিন্নতা এরা 64 দিনের অনশন, তার সাথে বটুকেশ্বর দত্ত, তারা যখন আসছিল আলটিমেটলি ওখানে কারাবন্দী যারা বাকিরা তাদের সাথে যোগ দিয়েছিল, কিন্তু শেখ মুজিবুর মহিউদ্দিনের সাথে অন্য কেউ যোগ দেয়নি। আর শেখ মুজিবুর রহমান এবং মহিউদ্দিনকে কেউ পরবর্তীতে ফাঁসির ঝুলায় মৃত্যুদণ্ড দেয়নি, পাকিস্তানিরা দিতে পারে নাই, বাট ভগৎ সিং কে ফাঁসির দড়িতে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছিল। এই হলো কাহিনী। ওকে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন কৃষ্ণাঙ্গদের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি দিতে আত্মনিয়োগ করেছিলেন। এতে সমগ্র যুক্তরাষ্ট্র একটি গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। যুদ্ধে জয়ী হয় প্রেসিডেন্ট লিঙ্কনের স্বপ্ন, কিন্তু স্বপ্ন শেষে ভোরের আলো তিনি দেখতে পাননি। যুদ্ধ শেষে একজন শ্বেতাঙ্গ তাকে নৃশংসভাবে হত্যা করে। পৃথিবীতে যত ভালো মানুষ ভালো কাজ করে তাদেরকে একটা সময় গিয়ে মরতে হয়, তাই না? মহাত্মা গান্ধীকে কিন্তু গুলি করে মারছে একজন ভারতীয়, নাথুরাম গডসে, একদম কাছে এসে গুলি করছে। এবং লিঙ্কনকেও উইলিয়াম বুথ মনে হয় নাম, ওর নামে বুথ আছে, এটা মনে আছে আমার, বুথ কিছু একটা বুথ, এই বুথ উনি থিয়েটার নাটক দেখতেছিলেন, কাছে গিয়ে বসে ফায়ার করে মারছে। কারণ ভালো কাজ করলে তোমার হেটার্স হবেই। আজকাল আমাদের সমাজে বলা হয় না যে অমুক, তার কোনো হেটার্স নাই। একটা দামি কথা বলি, মনে রেখো, হেটার্স না থাকা মানে ঝামেলা আছে। হয় সে ফেরেশতা, না হয় সে মানুষ হইলেও সে কিছুটা তোমার হলদি টাইপের আর কি। হলদি বুঝো? মানে ওটা মুনাফিক টাইপের কাজ। কেন বললাম কথাটা বুঝো আগে। তুমি যদি সত্য কথা বলো, ভালো কাজ করো, তোমার পক্ষেও মানুষ জুটবে, তোমার বিপক্ষেও মানুষ জুটবে। তুমি যদি কিছুই না করো তাহলে কেউ কিছু জুটবে না। এখন তুমি আমার কাছেও ভালো, তার কাছেও ভালো, তার কাছেও ভালো, মানে তুমি কি করছো? আমার কাছে এসে আমি যেমনি খুশি আমারটা আমারে বলছো, তার কাছে গিয়ে তারটা তাকে বলছো, তার কাছে গিয়ে তারটা তাকে বলছো। আলটিমেটলি তুমি সত্য বলো নাই, আলটিমেটলি তুমি আসল কথাটা এড়িয়ে গেছো। এটা মুনাফিকের লক্ষণ। তো সবার কাছে ভালো থাকার চেষ্টা এত বেশি ব্যালেন্স করলে তোমাকে সত্যের সাথে আপোষ করতে হবে, তোমাকে হকের সাথে আপোষ করতে হবে। তো যদি তুমি সত্যের সাথে, বাস্তবতার সাথে, হকের সাথে আপোষ করো, হতে পারে তুমি অনেকের কাছে ভালো থাকবা, তোমার হেটার্স হবে না বা ক্ষেত্র বিশেষে খুব সামান্য হবে। এটা খারাপ লক্ষণ, এটা ভালো লক্ষণ না। জিরো হেটার্স হওয়া, হেটার্স না থাকা, এটা ভালো কিছু। পৃথিবীতে সব থেকে বেশি হেটার্স কার বলো? ছেলেপেলেরা বলো, সব থেকে বেশি হেটার্স কার? জানো এটা? জানো না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বুঝছো? আচ্ছা, সব থেকে বেশি মানুষ ভালোবাসে কাকে? ওনাকেই ভালোবাসে। তার হেটার্সও বেশি।
তো তুমি যদি কাজ করো, ভালো কাজ যদি করো, প্রমাণ হয়ে গেল, তোমাকে অনেক মানুষে ভালোবাসবে এবং অনেক মানুষ তোমাকে সহ্য করতে পারবে না, তোমাকে ঘৃণা করবে, তোমার প্রচুর হেটার্স হবে। এটা মাথায় রাখো, এটা ভুলে গেলে চলবে না, ঠিক আছে? তো এখানে কি বলছিলাম, লিঙ্কনকে নিয়ে বলছিলাম, ঠিক না? লিঙ্কনকে নিয়ে বলছিলাম, ভালো মতো বুঝো। আব্রাহাম লিঙ্কন কি করে গেছেন, আমেরিকাতে এখন 50টা স্টেট, তখন 13টা ছিল, আলাস্কা ছিল তখনও, কিন্তু হাওয়াই ছিল না। হাওয়াই যোগ দিছে তো 1959 সালে। এটা হাওয়াই দ্বীপপুঞ্জ যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের বাইরে ওদের দুইটা স্টেট আছে, একটা হচ্ছে আলাস্কা, এটা রাশিয়া থেকে ওরা কিনে নিছে। তোমার এদিকে হাওয়াই, ওই যে হুনুলুলু যেটা রাজধানী, দ্বীপপুঞ্জ অনেক সুন্দর। ওরা দুটো স্টেট কিনছে, একটা হচ্ছে তোমার ওই দিক থেকে আলাস্কা কিনে নিছে, আর ওদের মূল ভূখণ্ডের ভিতরে একটা স্টেট আছে, এটা হচ্ছে তোমার ফ্রান্সের কাছ থেকে ওরা কিনছে। এখন যাই হোক, তো দুইটা কিনে নিছে, এটা মনে রাখো। আর দুইটা স্টেট হচ্ছে ওদের মূল ভূখণ্ডের বাইরে। তো এখন লিঙ্কনের সময় 13টা স্টেট ছিল, মানে হাওয়াই বাদে বাকি যা দেখতেছো মোটামুটি এই আমেরিকাটাই অলমোস্ট, অল্প কিছু বাকি বাদে 13টা স্টেটে বিভক্ত ছিল। তো তাদের মধ্যে দাসপ্রথা থাকবে কি থাকবে না, কৃতদাসপ্রথা, এটা নিয়ে অনেক ঝামেলা ছিল। তো লিঙ্কন দাসপ্রথার বিলুপ্ত ঘটাইছিলেন কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠার জন্য। উনি নিজে কিন্তু শ্বেতাঙ্গ ছিলেন। উনি বলছেন যে মানুষ, সে কালো হোক সাদা হোক, সে মানুষ, তাদেরকে দাস বানায় রাখা, কৃতদাস বানায় রাখা মানবতার অপমান, কুকুরের মতো তাদের সাথে আচরণ করা, এটা হইতে পারে না। তো উনি এই ভালো কাজটা করছিলেন, প্লাস গৃহযুদ্ধের হাত থেকে আমেরিকাকে বাঁচাইছিলেন। আমেরিকা টুকরো, মানে টুকরো টুকরো হয়ে যেত, অনেকগুলো রাষ্ট্র হয়ে যেত, এখানে সবাইকে এক জায়গায় উনি রাখছিলেন, উনি ইউনাইটেড রাখছিলেন, বিশাল কাজ করে গেছিলেন। এই জন্য তারা গুলি করে মারছে আর কি। আচ্ছা, এখন দেখো প্রশ্ন, প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের সাথে বায়ানুদ্দিন রচনার উল্লেখিত শেখ মুজিবুর রহমানের চারিত্রিক বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো। উদ্দীপকের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের দেশ ও জনগণের প্রতি ভালোবাসা ও আত্মত্যাগের সাথে শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ ও কল্যাণের ভাবনা অভিন্ন, আলোচনা করো। আচ্ছা, যশোরের প্রশ্ন, ক্যান্টনমেন্ট কলেজ। তাহলে আমরা উদ্দীপকটাকে আরেকটা আইটেম করি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন কৃষ্ণাঙ্গদের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি দিতে আত্মনিয়োগ করেছিলেন। এতে সমগ্র যুক্তরাষ্ট্রটি গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। যুদ্ধে জয়ী হয় প্রেসিডেন্ট লিঙ্কনের স্বপ্ন, অর্থাৎ উনি গৃহযুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করেন এবং দাসপ্রথা বিলুপ্ত করেন। কিন্তু স্বপ্ন শেষে ভোরের আলো তিনি দেখতে পাননি, অর্থাৎ তার যে প্ল্যানিং বাস্তবায়িত হয়েছে, তার যে স্বপ্ন, সেটার ফলাফল দেখে যেতে পারেন না, তার মেরে ফেলা হয়ে যায়। যুদ্ধ শেষে একজন শ্বেতাঙ্গ তাকে নৃশংসভাবে হত্যা করে। এখন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের সাথে বায়ানুদ্দিন রচনার উল্লিখিত শেখ মুজিবুর রহমানের চারিত্রিক বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করা। সাহসিকতা, অদম্য মনোবল, সত্য এবং ন্যায়ের পক্ষে অবস্থান, আত্মত্যাগ ইত্যাদি। এই 5-6টার আলোকে লিখলে 2-2.5 পেজ হয়ে যাবে, ঠিক আর রাখতে পারবেন এর ভিতরে। এরপরে উদ্দীপকের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের দেশ ও জনগণের প্রতি ভালোবাসা ও আত্মত্যাগের সাথে শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ ও কল্যাণের ভাবনা অভিন্ন। ডেফিনেটলি বেশি সহজ প্রশ্ন হয়ে গেছে, এই জন্য আলোচনা করার মনে হয় দরকার হবে। এরপরে আসো, আমরা এখানে একটা মজার প্রশ্ন দেখতে পাচ্ছি। এটা গরু দেখতে পাচ্ছি, এটা ঘাস খাচ্ছে হচ্ছে বাংলাদেশে, আর দুধ দোহায় নিয়ে যাচ্ছে হচ্ছে পাকিস্তান। আরেকটা আছে মনে হয়, থিমেটিক ছবি, যে দেখো এখানে পরের প্রশ্ন একটা ছবি আছে খুব সুন্দর। আচ্ছা যাই হোক, তো দেখো তোমরা সোনার বাংলা শ্মশান কেন, এটা লিখে একটা সার্চ করো এখনই, গুগলে লিখবা সোনার বাংলা শ্মশান কেন, লিখে সার্চ করলে একটা ছবি আসবে। ছবি মানে একটা প্ল্যাকার্ড আর কি, হ্যাঁ, প্রচারণার, এরকম করে 70-এর সময় এটা খুব প্রচার হয়েছে পাকিস্তান পিরিয়ডে। ধরো এখানে ধান আমাদের এখানে কত দাম, পাকিস্তানের কত দাম, গম আমাদের এখানে কত দাম, পাকিস্তানের কত দাম, তারপরে সরকারি আয় আমাদের এখানে কত পার্সেন্ট ব্যয় হয়, ওদের এখানে কত পার্সেন্ট ব্যয় হয়। মানে বৈষম্যের একে বড় ডেঞ্জারাস চিত্র, ভয়ঙ্কর চিত্র তুমি আর দেখো। এটা একটা প্রচারণা পোস্টার বা প্ল্যাকার্ডের মতো, হ্যাঁ। আচ্ছা, গরুটি পূর্ব পাকিস্তানের, বর্তমান বাংলাদেশ, ওখানে ঘাস খাচ্ছে।
আর দুধ দহন করে নিয়ে যাচ্ছে পশ্চিম পাকিস্তানিরা। তাহলে একটা গরু দেখতে পাচ্ছি, বাংলাদেশের ম্যাপ আছে এখানে, ম্যাপে এখানে গরু ঘাস খাচ্ছে, আর ওখানে বৈশা এক জঙ্গলি সে হচ্ছে দুধ দহন করে নিয়ে যাচ্ছে, এই তো কথাটা। তাহলে কি দাঁড়াইলো? দাঁড়াইলো হচ্ছে আমি ইনপুট দিই আর সমস্ত ফলাফল রেজাল্ট ওরা ভোগ করে। আচ্ছা, তোমাকে একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করি। দেখো, পাট পাট ফলতো কোথায়? উৎপাদিত হইতো কই? বাংলাদেশে। আচ্ছা, বাংলাদেশে উৎপাদিত পাট পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হইতো। দেখো ভন্ডামিটা কেমনে করে বুঝো। পশ্চিম পাকিস্তানে নিয়ে এটার ব্যাগ বানানো হইতো, ওই ব্যাগটা আবার বাংলাদেশে নিয়ে আসা হইতো, নিয়ে এসে সেল করা হইতো। আচ্ছা, এখন ধরো 5 টাকার পাট পশ্চিম পাকিস্তানে নিয়ে ওখানে আরো 5 টাকা যোগ করে ব্যাগে রূপান্তর করা হয়েছে। তাহলে 5 টাকার পাট আরো 5 টাকা প্রসেস, তাহলে পুঁজি দাঁড়ালো কত? 10 টাকা। এটাকে আবার পূর্ব পাকিস্তানে নিয়ে আসা সেল করা হতো 30 টাকা। মাঝখানে প্রফিট কত? 20 টাকা। এই প্রফিট কার? পশ্চিম পাকিস্তান। চিন্তা করতে পারো, পাট আমার, প্রসেস তার, কাস্টমার আমি, প্রফিট তার। কি গেম! এই জন্য সোনার বাংলা শ্মশান কেন? একটু দেখো সোনার বাংলা শ্মশান কেন, এটা লিখে সার্চ করলে এটা আসবে, আসার কথা, আসলে বুঝতে পারবো। তাহলে বৈষম্যের একটা প্রতীকী চিত্র, অর্থনৈতিক বৈষম্যের প্রতীকী চিত্র। উৎপাদন আমার কাছে, প্রোডাকশন করি আমি, ভোগ করতেছে তারা, কষ্ট করতেছি আমি, বিলাসিতা করতেছে ওরা। চিত্রে উঠে আসা দিকটি 52 দিনগুলো রচনার কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা করো। উদ্দীপকের চিত্রের আলোকে 52 দিনগুলো রচনায় বঙ্গবন্ধুর অনশনের কারণ বিশ্লেষণ করো। এটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, আমার কাছে তো অবশ্যই স্ট্যান্ডার্ড ইজি মনে হয় সব। স্ট্যান্ডার্ড ইজিও হইতে পারে, স্ট্যান্ডার্ড একটু কঠিন হইতে পারে। দেখো, চিত্রে উঠে আসা দিকটি 52 দিনগুলো রচনার কোন দিকটিকে ইঙ্গিত করে? বৈষম্য, আমাদের সাথে তারা কি করছে, বঙ্গবন্ধু যে আক্ষেপ করছেন, কষ্ট প্রকাশ করেছেন, সেই জায়গাটা। এরপরে বলছে উদ্দীপকের চিত্রের আলোকে 52 দিনগুলো রচনায় বঙ্গবন্ধুর অনশনের কারণ বিশ্লেষণ করো। বঙ্গবন্ধু বলছিলেন যে আমরা কেন, কিভাবে তাদের কাছে নিপীড়নের শিকার, এবং তাদের বিরুদ্ধে যে প্রতিবাদ, আলটিমেটলি তারা আমাদের সাথে যা করছে, তারা আমাদের উপরে যেভাবে নিপীড়ন চালাচ্ছে, যেভাবে দমন চালাচ্ছে, তার বিরুদ্ধে বঙ্গবন্ধুর প্রতিবাদ ছিল। বঙ্গবন্ধু বলছিলেন না যে অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সে মরাতেও শান্তি আছে, এ হচ্ছে সেই কথা। তারপরে দেখো, এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, অনেকগুলো পেছনে প্রতিবাদী মানুষ, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই টাইপের কথাবার্তা বড় বড় করে লেখা। এখানেও একটা এটাকে কি বলে, শোভাযাত্রার বা মিছিলের সামনে যেরকম করে লেখা থাকে, রাষ্ট্রভাষা বাংলা চাই, আমাদের দাবি মানতে হবে, রাষ্ট্রভাষা বাংলা চাই, আমাদের দাবি মানতে হবে। আশা করি ক্যামেরায় ক্লিয়ার আছে। আর ছবিতে এখানে দেখা যাচ্ছে একজন মানুষ গুলিবিদ্ধ, উনি আরেকজনের কোলে, এবং খুব সম্ভবত যেভাবে দেখানো হচ্ছে মারা গেছে। তাহলে লাশ নিয়ে মিছিল, তাহলে পুরা গেস্টারটা এখান থেকে যে আসতেছে ভাষা আন্দোলনের সময়কার চিত্র, তাই তো? মিছিলে গুলি চালানো এবং তার চিত্র। আচ্ছা, উদ্দীপকের চিত্রে উঠে আসা দিকটি 52 দিনগুলো রচনা আলোকে ব্যাখ্যা করো, মানে ভাষা আন্দোলন বা বলবো 21শে ফেব্রুয়ারির গোলাগুলি। ওকে, তারপরে উদ্দীপকের উঠে আসা দিকটি 52 দিনগুলো রচনার একটি মাত্র দিক নয়, মন্তব্যটি বিশ্লেষণ করে। হ্যাঁ, 52 দিনগুলোতে তো কেবল 21শে ফেব্রুয়ারি গোলাগুলি নিয়ে যে আলোচনা করা হয়েছে এমন না। নুরুল আমিনের অদূরদর্শিতা থেকে শুরু করে বঙ্গবন্ধু আমাদের সাথে যে লেভেলের অন্যায় হয়েছে, আমাদের সাথে যে লেভেলের অপকর্মগুলো পশ্চিম পাকিস্তানের করছে, সবকিছুকে এক জায়গায় তুলে আনছে। ওনার ফিলোসফিক্যাল থট যেটা আছে সেগুলোও তিনি বলতেন, সুতরাং এটা একটা ম্যাসিভ চিন্তা। আচ্ছা, দেখো এরপরে যদি কথা বলি, তাহলে এটা আসলে একটি মাত্র দিক নয়। লেখার মধ্যে বঙ্গবন্ধুর 52 দিনগুলোতে ভাষা আন্দোলনের বাইরেও আরো যা যা আছে অতিরিক্ত, সবকিছু লিখলে উত্তর হয়ে যাবে। এখন আসলে আমরা জ্ঞানমূলক নিয়ে কথা বলি, সহজ জিনিস। আমরা তোমাদের সাথে আলোচনা করেছি অলমোস্ট এখানে কয়টা, 15টা সৃজনশীল। আশা করি তোমাদের যথেষ্ট হেল্প করতে পারছি। এবার আসো জ্ঞান এবং অনুধাবন নিয়ে কথা বলি। বঙ্গবন্ধুকে ডাবের পানি খায় অনশন ভাঙান কে? বঙ্গবন্ধুকে ডাবের পানি খেয়ে অনশন ভাঙাই দিয়েছিলেন মহিউদ্দিন, তাই না?
এরপরে হচ্ছে 52 দিনগুলো প্রবন্ধে ডেপুটি জেলারের নাম কি? 52 দিনগুলো প্রবন্ধটি কোন গ্রন্থে সংকলিত? তারপরে হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? রেণুকে? প্রত্যেকটা তথ্যই ওখানে আলোচিত হয়েছে, ঠিক না? আসলে সেই তথ্যগুলো একটু আমরা এখান থেকে আবার নতুন করে আওড়াই। 52 দিনগুলো প্রবন্ধে ডেপুটি জেলারের নাম কি? ডেপুটি জেলারের নাম ছিল মুখলিসুর রহমান। দেন 52 দিনগুলো প্রবন্ধটি কোন গ্রন্থে সংকলিত? সংকলিত হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী, তাই না? অসমাপ্ত আত্মজীবনী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1920 17 মার্চ। রেণুকে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী, ওনার মূল নাম ফজিলাতুন্নেসা মুজিব, এটা মাথায় রেখো। ফজিলাতুন্নেসা, ফজিলাতুন্নেসা। এরপরে 52 দিনগুলো কোন জাতীয় রচনা? 52 দিনগুলো হচ্ছে আত্মজীবনীমূলক। আত্মজীবনীমূলক। এরপরে রেণুর পুরো নাম কি? এই যে বলতে বলতেই কাজে লাগলো। এটা চিটাং বোর্ড 2016 পর। মহিউদ্দিন আহমেদ কি রোগে ভুগছিলেন? ক্লোরোসিস। আমলাতন্ত্র কি? ব্যাখ্যা করেছি তোমাদের। আমলাতন্ত্র মানে হচ্ছে আমলাদের কর্তৃক পরিচালিত তন্ত্র, তবে কথাটাকে নেগেটিভলি নেওয়া হয়। আমলারা যখন শাসনতান্ত্রিক কাজে ডমিনেট করেন, আধিপত্য বিস্তার করেন, আমলাদের দ্বারা পরিচালিত তন্ত্র আমলাতন্ত্র। মুসলিম লীগ সরকার কত বড় ড্যাশ কাজ করলো? শূন্যস্থানে কি হবে? অপরিণামদর্শিতার কাজ করলো। অপরিণামদর্শিতার কাজ করলো। ভাষা আন্দোলন সময় বঙ্গবন্ধু কোন কারাগারে বন্দী ছিলেন? প্রথমে বন্দী ছিলেন হচ্ছে তোমার ঢাকা কারাগার, এবং সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল ফরিদপুরে। তাহলে আমরা উত্তর হিসেবে নিব হচ্ছে ফরিদপুর। শেখ মুজিবুর রহমানের বাবার নাম কি? শেখ লুৎফর রহমান। শেখ লুৎফর রহমান। তারপরে জনমতের বিরুদ্ধে যেতে কারা ভয় পায়? জনমতের বিরুদ্ধে যেতে শোষকরা, জালিমরা পর্যন্ত ভয় পায়। জনগণকে সবাই সমীহ করে, তারা উল্টাই গেলে সমস্যা আছে। প্লুরিসিস কি? বক্ষব্যাধি, বুকের এক ধরনের রোগ, শ্বাসতন্ত্রের রোগ। আমি ডাক্তার না, এর পরের ব্যাখ্যা আর তোমাদেরকে দিতে পারলাম না। রোগ মানে রোগ, তাই লিখে দিব, তোমার বইতে তাই আছে। ঢাকায় ভীষণ গোলমাল হয়েছে, এ খবরে বঙ্গবন্ধু কিভাবে পেয়েছিলেন? সিপাহীদের মাধ্যমে পাইছিলেন। তারা বলছিল যে ঢাকায় ভীষণ গোলমাল হয়েছে, আর বঙ্গবন্ধু তখন যেহেতু জেলে বন্দী ছিলেন, প্রথমে তিনি জানতে পারেননি, পরবর্তীতে তিনি ক্লিয়ার ছিলেন। আর পুলিশের সুবেদারের বাড়ি কোথায়? বেলুচ। বলা হয়েছে তিনি বেলুচি ভদ্রলোক। এরপরে বেলুচিস্তান আর কি। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্থপতিকে? শেখ মুজিবুর রহমান। ওনার জন্মদিন কবে? 17 মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত হন? বলবা ছাত্রাবস্থা থেকে, তাইলে উত্তরটা সহজ। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? আইন বিভাগের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন কত সালে? 56 সালে। কোয়ালিশন মন্ত্রিসভা হয়েছিল, পাকিস্তানের পশ্চিম পাকিস্তানিদের সাথে পূর্ব পাকিস্তানের ক্ষমতার একসাথে সমন্বয় করে, একে বলে কোয়ালিশন। সরকারি দল বিরোধী দল মিলে যদি সরকার তৈরি করে, সেটাকে কোয়ালিশন সরকার বলে। ওখান থেকে তিনি পদত্যাগ করেন, বলে না তোমাদের সাথে হবে না। বাঙালির মুক্তির সনদ হিসেবে পরিচিত 6 দফার প্রবক্তাকে? শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের কত তারিখে তার ঐতিহাসিক ভাষণ প্রদান করেন? 7 মার্চ। 1971 সালের কত তারিখে পাকিস্তানি বাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতার করে? 26 মার্চ। 26 মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন, এবং তার কিছুক্ষণ পর তিনি অ্যারেস্ট হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন? 26 মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে কবে দেশে ফিরেন? এমসিকিউতে এটা ভাইয়া ডিটেল আলোচনা করছি, নিশ্চয়ই তোমরা দেখেছো এটা আগে। পাকিস্তানের কারাগার থেকে তিনি মুক্ত হন 8 জানুয়ারি। মুক্ত হন 8 জানুয়ারি, আর ওখান থেকে তিনি দেশে ফিরেন 10 জানুয়ারি।
তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবদ্দশায় কি হিসেবে কিংবদন্তি হয়ে ওঠেন? বাঙালির অবিসংবাদিত নেতা হিসেবে। অবিসংবাদিত মানে হচ্ছে যে বিষয়ে কোনো বিতর্ক নাই। বঙ্গবন্ধু কত সালে জুলিও কুরি পদকে ভূষিত হন? 1972 সালে বঙ্গবন্ধু কোন পদকে ভূষিত হন? ওইখানে জুলিও কুরি, এখানে কোন পদক, দুইটা মিলাই উত্তর। বুঝছো এবার? 72 সালে তিনি জুলিও কুরি পদকে ভূষিত হন। তো এখানে পদকের নাম জানতে চাইছে, আর ওখানে সাল জানতে চাইছে। এই তো এক প্রশ্নের উত্তর আরেক প্রশ্নে আছে। অনেক সময় সৃজনশীল তুমি গড় উত্তরটা ঘতে গিয়ে পাবা, মানে তোমাকে মানে অনেকভাবে টিউনিং করা হবে আর কি, তুমি অ্যান্সারটাকে ধরতে পারবা। পড়লেই দেখো, অনেক ক্ষেত্রে তুমি এটা হেল্প পাবা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাকা জেল থেকে কোন জেলে বন্দী করা হয়েছিল? ফরিদপুর। তোমার অর্ডার এসে যুক্তিটি কার? মহিউদ্দিনের। ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কি? বাহাদুর শাহ পার্ক। ভাইয়া এটাকে নিয়ে এমসিকিউতে ডিটেল আলোচনা করে দিয়েছি, এখানে আর করছি না। তোমরা এমসিকিউটা একটু দেখে নিও, ওয়ান শট এমসিকিউ এটার। ভিক্টোরিয়া পার্ক কিভাবে আন্টাগর ময়দান থেকে কি করে ভিক্টোরিয়া পার্ক, সেখান থেকে কি করে বাহাদুর শাহ পার্ক, এগুলো নিয়ে আলোচনা করে দিছি। ওকে, এরপরে আসো, নুরুল আমিন কে ছিলেন? ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 2012 সালে। প্রকাশক ইউপিএল, দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। আত্মজীবনী লেখার জন্য বঙ্গবন্ধুকে কারা অনুপ্রেরণা জুগিয়েছিলেন? কারা বলতে তো সবাই এক কথা যদি বলো, আর যদি কে বলা হয়, ব্যক্তিগতভাবে ওনাকে অনুপ্রেরণা দিয়েছিলেন ওনার স্ত্রী রেনু ফজিলাতুন্নেসা মুজিব। বঙ্গবন্ধুর আত্মজীবনীতে কত সাল পর্যন্ত ঘটনাবলী স্থান পেয়েছে? 1920 সাল থেকে 1955 সাল পর্যন্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন এটা। 52 দিনগুলো রচনায় বঙ্গবন্ধুর কোন স্মৃতি বিবৃত হয়েছে? ভাষা আন্দোলনের স্মৃতি। ওকে, এগুলোর অনেক ইনফরমেশনই ভাইয়া এমসিকিউতে আলোচনা করেছি। তোমরা দেখছো এটা যে আমরা আগে এমসিকিউটা আপলোড করি, পরে সিকিউটা দিই, এবং আমরা আগে এমসিকিউ ক্লাসটাই নিই, পরে সিকিউটা নিই। এমসিকিউ ক্লাসটা ওয়ান শটটা আগে দেখলে তোমাদের সিকিউটা গ্রিপ করা সহজ হয়, তাই না? এই জন্য এমসিকিউটাকে আগে রাখি, সিকিউটাকে পরে রাখি তোমাদের সুবিধার্থে, এবং এটাই প্রসেস। সো এর অনেক ইনফরমেশন দেখবা খুব সুন্দর করে ভাই, অনেক ডিটেইলে 20 থেকে 55 কিভাবে হইলো, কোন সময় লিখেছিলেন, কেন, কিভাবে, প্রেক্ষাপট কি, সুন্দর করে সব ওই জায়গায় বলছি। যদি কেউ থাকো তো তুমি এখানে আসো দেখতে, না তুমি একটু এমসিকিউটা দেখে আসো, তোমার জন্য ভালো হবে। এরপরে বেশি জোরে চালাবেন না, বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায়, ব্যাখ্যা করো। বঙ্গবন্ধুকে যখন বলা হইলো যে আপনি চলেন, নিয়ে যাওয়া হবে এক জায়গায়, উনি বের হইলেন, বুঝতে পারছেন যে আমাকে ঢাকায় রাখবে না, অন্য জায়গায় নিয়ে যাবে। উনি আস্তে আস্তে করে গুছাইতেছিলেন ব্যাগ ট্যাগ ইত্যাদি ইত্যাদি। 10টা বাজায় দিলেন, তারপরে গাড়িতে করে ভিক্টোরিয়া পার্কে কিনার দিয়ে নিয়ে সদরঘাট, সেখান থেকে নারায়ণগঞ্জ এভাবে নিয়ে যাওয়া হয়েছিল। তো বঙ্গবন্ধু চাচ্ছিলেন ব্যাপারটা ধীরে হোক, মানুষ দেখুক, বেলা হোক, বুঝুক। তো ট্যাক্সিওয়ালা চালাচ্ছিল জোরে, তো বঙ্গবন্ধু তাকে বললেন যে বেশি জোরে চালায়েন না, বাবার কালের জীবন যেন আমার রাস্তায় না যায়, বেশি জোরে চালাইলে আমি বেকায়দায় পড়বো। মানে বাবার কালের জীবন মানে হচ্ছে বাবার বদৌলতে পৃথিবীতে আসছি, আল্লাহ পাঠাইছেন, তাই না? আপনি যদি জোরে চালায় অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেন তো কেমনে হবে, এটা বলছেন আর কি। বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায়, ভরসা হলো আর দমাতে পারবে না, বিশ্লেষণ করো। আমরা যখন রক্ত দিতে শিখে গেছি, প্রতিবাদের সর্বোচ্চ ভাষা হচ্ছে রক্ত দিয়ে প্রতিবাদ করা। তো বঙ্গবন্ধু বলেন আমরা সেটা শিখে গেছি, সুতরাং ভরসা পাচ্ছি আমাদেরকে আর দমায় রাখতে পারবে না, আর দাবায় রাখতে পারবে না, আমরা অধিকার আদায় করেই ছাড়বো। এরপরে বাবার কালের জীবনের জন্য রাস্তায় না যায়, বুঝিয়ে লেখো, আলোচনা করেছি। মানুষের যখন পতন আসে তখন পদে ভুল হতে থাকে, ব্যাখ্যা করো। নুরুল আমিন বুঝলেন না আসলে। দেখো, 52 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন বাঙালি, পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিন বাঙালি, অথচ বাঙালির বুকে গুলি চলছে, কি দুঃখজনক। তো বলছে মানুষের ভুল যখন, কি বলে, পতন যখন আসে পদে পদে সে ভুল করে, অর্থাৎ পাকিস্তানিদের পতন অতি নিকটে, এই জন্য তারা পদে পদে ভুল করতেছে, এরকম মানে উল্টা সিদ্ধান্ত নিচ্ছে। ভাষার দাবিতে মানুষ রাস্তায় নামছে, তাদের মুখে গুলি চালানো যায় না। যেখানে এত ন্যায্য দাবি, 56% মানুষের মুখের ভাষা বাংলা, আর 3 থেকে 5% মানুষের মুখের ভাষা হচ্ছে উর্দু। আপনি এত অল্প মানুষের ভাষাকে রাষ্ট্রভাষা করতে চান, তারপরে আবার একমাত্র রাষ্ট্রভাষা, এটা কেমন কথা? আমরা তো উর্দুর ব্যাপারে আপত্তি করি নাই, আমরা বলছিলাম একমাত্রটা কেন? তুমি উর্দুকে রাষ্ট্রভাষা করো, বাংলাকে রাখতে হবে, এটা ছিল আমাদের। জিন্না বলছিল উর্দু, অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। আমরা বলেছিলাম না, অনলি না কাকু, অনলি বাদ দিয়ে বলেন, অনলি না, উর্দু থাকুক, ঠিক আছে, বাংলা রাখতে হবে।
আমাদের দাবিটা কত যৌক্তিক, কত নিরীহ, কত স্বচ্ছ, কিন্তু তারা মানে না। সে দাবির পক্ষে রাস্তায় বেরোলাম, মুখে গুলি চালাই দিল। ওটাকে নিয়ে বঙ্গবন্ধু বললেন যে মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। বুঝতে পারছো? এ পথে যদি মৃত্যু এসে থাকে তবে তাই হবে। ব্যাখ্যা করবো যে অনশন, অন্যায়ের প্রতিবাদ করে যদি আলটিমেটলি আমাকে মরতে হয় তাই হোক, কোনো অসুবিধা নেই, আমরা অনশন ভাঙবো না, উত্তরে বুঝিয়ে দাও। বঙ্গবন্ধু পণ করলেন ও প্রতিজ্ঞা করলেন যে আমাদেরকে যে কারণে অহেতুক অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে, ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে, আমরা এর প্রতিবাদ করবো, আমরা অনশন ভাঙবো না মুক্তি না দেওয়া পর্যন্ত। বঙ্গবন্ধু অনশন করেছিলেন কেন, ব্যাখ্যা করো। অনেক আলোচনা হয়েছে এটা নিয়ে। মুসলিম লীগ সরকার কত বড় অপরিণামদর্শিতার কাজ করলো, ব্যাখ্যা করো। অপরিণামদর্শিতা মানে হচ্ছে যেটা একটু আগে বললাম, এত নিরীহ এবং যৌক্তিক দাবি, সংখ্যাগরিষ্ঠ মানুষের দাবি, প্রাণের কথা, এটার উপরে গুলি চালানো অপরিণামদর্শিতা। মানে রেজাল্ট কি হইতে পারে, ফলাফল কত খারাপ হইতে পারে, এটা না বুঝে না চিন্তা করে একটা কাজ করে ফেলা। 1952 সালের 15 ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে ঢাকা জেলের গেটে আনা হলো কেন? এটা নিয়ে তখন আজকে 4 দিন আলোচনা করেছি না, এমসিকিউতে বলেছি, এখানেও বলেছি। ঢাকা জেলে আনা হয়েছিল এই কারণে, কি বলে, জেল গেটে আনা হয়েছিল এই কারণে, ওখান থেকে তাকে বের করে নিয়ে যাওয়া হবে প্রথমত নারায়ণগঞ্জ, সেখান থেকে ফরিদপুর। জীবন আর দেখা নাও হতে পারে। বঙ্গবন্ধুর কথা বলার কারণ কি হচ্ছে, মহিউদ্দিনকে বলছিল জীবন আর দেখা নাও হতে পারে, সে মরাতেও শান্তি আছে। উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? সে মরাতেও শান্তি আছে, অর্থাৎ অন্যায়ের প্রতিবাদ করে যদি মরতে পারি, যদি মরে যাই, সে মরাতেও শান্তি আছে। অনশনকারীদের জোর করে খাওয়ানোর কারণ বুঝিয়ে লেখো, মরতে দিবে না। কারণ কোন অনশনকারী যদি রাজবন্দী হয় এবং সে যদি অনশন করে মারা যায়, সে যদি মরে, রাষ্ট্র আন্তর্জাতিক আইনের কারণে প্রচন্ড লেভেলের চাপে পড়ে। এই কারণে তাকে জোর করে খাওয়াইছে তাদেরকে। শেখ মুজিবুর রহমান বিছানা থেকে ওঠার শক্তি হারিয়ে ফেলেছিলেন কেন? অনশনের কারণে। একে তো তিনি এমনিতেই অসুস্থ, আর তারপরে হার্টে প্রবলেম ছিল, তারপরে আবার অনশন করেছেন, সবকিছু মিলে উনি আর দাঁড়াতে পারেননি। মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায় কেন? মানে এর থেকে বড় চমৎকার দার্শনিক কথা আর কি হইতে পারে, যে স্বার্থ রক্ষা করার জন্য মানুষ অন্ধ হয়ে যায়। কারণ যখন স্বার্থপর মানুষগুলো নিজের স্বার্থকে রক্ষা করার জন্য যখন সব থেকে বেশি জোর দেয়, তখন মানুষ অন্যের স্বার্থকে নষ্ট করে, অন্যের চিন্তাকে, অন্যের অধিকারকে, অন্যের হককে নষ্ট করে দিয়ে নিজেটাকে সে বাস্তবায়ন করে। স্বার্থপর মানুষদের কাজই হচ্ছে এটা। এই ছিল ভাইয়া তোমাদের সাথে আয়োজন। আমরা একদম শেষ পর্যায়ে আসছি, শেষ প্রান্তে আসছি, এবং অসম্ভব সুন্দর একটা কথা দিয়ে আমরা শেষ করলাম, তাই না? স্বার্থের জন্য মানুষ অন্ধ হয়ে যায়। আমরা যেন স্বার্থের জন্য অন্ধ না হই, আমাদের নিজেদের সুবিধার জন্য যেন আমরা অন্যের অসুবিধা না করি। সবাই ভালো থাকো, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।